নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আল্লাহ গো, আমারে বাঁচাও এই নরপিশাচের হাত থেকে। বলেন আপা, বলেন কি করলে আমি এত টাকা পাবো আমার স্বামীকে বাঁচাতে? অনেক কষ্ট করে আম্মা। কাঁথা সেলাই করতো রাত জায়গা, দিনের বেলা ছুটা কাজ করতো। বাবাও অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে আমাদের সংসার চালাইতো আমার আম্মা আর আব্বা। তুমি পারবে না তোমার মায়ের মতো কষ্ট করে সংসার করতে? তবে তোমার মায়ের মতো ছোটা কাজ করতে হবে না, রাত জেগে কাঁথাও সেলাই করতে হবে না, শুধু কষ্ট করে সংসার করতে হবে। আল্লাহ গো, এ হতে পারে না। মেয়ের বয়স 4, একটা ভাই তাও নাকি পচা। তার একটা ভালো ভাইয়া দরকার, বুঝলে? এবার আবার একটা ছেলে হলে মন্দ হয় না, কি বলো? একদম না, রেগে যাব কিন্তু। নিজের স্বামীর জীবন বাঁচাতে নুরাইসা 18 মাসের ছেলে সন্তান তার নারী সেরা ধনকে বিক্রি করে দিল। পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট কাজ হয়তো এটা, তবুও এই নির্দয় কাজটা তাকে করতে হলো বুকে পাথর চাপা দিয়ে। তার হাত অনবরত কাঁপছিল যখন সে তার ওই দুধের বাচ্চাকে অন্য এক নারীর হাতে তুলে দিয়েছিল। শেষবারের মতো নিজের দুগ্ধ পান করায় সেই বাচ্চাটিকে। ফিডিং করানোর সময় চোখ থেকে ঝরেছিল অঝোর চোখের অশ্রুবিন্দু কণা। বাচ্চাটির চোখে মুখে অজস্র চুমে এঁকে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে কত সময় নুরাইসা কেঁদেছিল সে জানে না। যখন বাচ্চাটি নিজের বুক থেকে আলগা করে ধরল, দেখে বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে। আরও একবার বুকের সাথে লেপটে ধরল নুরাইসা। তারপর চোখের পানি মুছে সামনে বসে থাকা এক সুন্দর রমণীর হাতে তুলে দিল নিজের সন্তানটিকে। এই সন্তানের বিনিময়ে 8টি টাকার বান্ডিল তুলে নিল সে, যেখানে ছিল 4.5 লক্ষ টাকা। বিক্রি করে দেওয়া সন্তানের উপর আর মায়া বাড়িয়ে লাভ নেই, তাই শেষবারের মতো সুন্দর রমণীর কোলে থাকা নিজের সন্তানের কপালে একটি চুমু এঁকে দিয়ে টাকাগুলো একটা কাপড়ের সাথে পেঁচিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে, যেখানে নুরাইসার জীবনসঙ্গী প্রাণপ্রিয় স্বামী রাসেল হাওলাদার প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মাস 5 আগে রাসেলের শরীরে ব্রেন টিউমার ধরা পড়েছে। ডক্টর বলেছিল যথাসময়ে চিকিৎসা না করলে তাতে ক্যান্সার ধরা পড়বে। 4 বছরে 13 মাসের একটি ছেলে সন্তান নিয়ে অভাবের সংসারে অফুরন্ত ভালোবাসায় বেশ ভালোই কাটছিল তাদের সংসার জীবন। কিন্তু রাসেল যখন জানতে পারে তার মৃত্যুরোগ ধরা পড়েছে, সে যেন পাথর হয়ে গেছিল তখন। একে তো অভাবের সংসার, তার উপর প্রাণপ্রিয় স্ত্রী আর 13 মাসের সন্তানের ভবিষ্যতের চিন্তায় নিজেকে কুরে খাচ্ছিল রাসেলের। পারছিল না নুরাইসাকে নিজের ব্যাধির কথা বলতে। রাসেল হাওলাদার গ্রামের মাতব্বরের 5টি সন্তানের মধ্যে সবার ছোট ছেলে ছিল। তার উপরে এক বোন, তার নিচে আর একটা বোন, বাকি 2 ভাই বড় ছিল। গ্রামে রাসেলদের অবস্থা ধনীদের ভিতরে প্রথম স্তরে তাদের পরিবার ছিল। অর্থ সম্পদ, নাম ডাক, বংশীয় পরস্পরা অহংকারে ভরপুর ছিল তাদের পরিবারে। আর নুরাইসার বাবা একদম সাদামাটা জীবনযাপন করত। গ্রামের হাটে হাটে কাঁচা সবজির দোকানে, চায়ের দোকানে পানি বয়ে বয়ে দিতেন। এর থেকে যা টাকা পেত তা দিয়েই তাদের সংসার চলত। নুরাইসার মা গ্রামে মানুষের কাঁথা সেলাই করেও কিছু টাকা রোজগার করত। 2টি সন্তান ছিল তাদের। নুরাইসা বড়, 17 বছরের কিশোরী, আর নুরাইসার ভাই রাইবাত 12 বছরের দুষ্ট ছেলে ছিল। না জানিয়ে মানুষের গাছের আম, আতা, লিচু পেরে খেতে বেশ মজা পেত। কাঁচা আম পেরে এনে নুরাইসার হাতে দিলে তা কাঁচা মরিচ আর সরিষা দিয়ে মাখিয়ে 2 ভাই বোন মজা করে খেত। একদিন রাইবাদ গ্রামে রাসেলদের বাগান থেকে কাঁচা আম চুরি করতে গিয়ে ধরা পড়ে বাগানের চৌকিদার জলিল মিয়ার হাতে। সেদিন পুরো একবেলা বেঁধে রেখেছিল রাইবাদকে, সাথে কটু কথা আর মা বোনকে বাবাকে নিয়ে আজে বাজে গালি দেয় জলিল মিয়া রাইবাদকে। বোনের সম্পর্কে অত্যাধিক কটু কথায় হৃদয় ভেঙে ছারখার হয়ে যায় রাইবাদের। ছোট মানুষ, নিজেরও জেদ ধরে যে আর কোনো দিন মরে গেলেও আসবে না এই বাগানে। কিন্তু সেদিন নুরাইসা রাইবাদকে বলে যে গাছের আম এনেছিল কাঁচা মিঠে আম, সেটা নুরাইসার খেতে মন চাইছে খুব। রাইবাদ বুঝতে পারে কোন বাগানের আমের কথা তার বোন বলছে। সে যে প্রতিজ্ঞা করেছে আর ওই বাগানে যাবে না, আর সেই গাছের টাসা টাসা কাঁচা মিঠে আমও এনে দিতে পারবে না। কারণ মা বাবাকে নিয়ে বাজে কথা বললেও তার বোনের বিষয়ে যে কথাগুলো বলেছে তা অনেক বিশ্রী ছিল, তার গায়ে বেঁধেছে কথাগুলো। কিন্তু তার বোন ভীষণ মন খারাপ করবে যখন জানতে পারবে যে সে তাকে ওই আম এনে দিতে পারবে না।
তাই সে সিদ্ধান্ত নেয় রাতে সবাই ঘুমিয়ে পড়লে যাবে সে গাছের আম আনতে। নুরাইসার মন খারাপ, সে দেখতে পারবে না কিছুতেই। রাতে আধারে গাছে উঠে ব্যাগ ভর্তি আম নিতেই বাগানের ভিতর থেকে টর্চ লাইটের আলো ভেসে আসে। বুঝতে পারে রাইবাদ। মনে পড়ে যায় জলিল মিয়ার কথাগুলো। এইবারের মতো ছাইরা দিলাম, আর কোনোদিন যদি এই বাগানে তোরে দেখছি তো গ্রামের সবার সামনে তোর সাথে তোর বোনিরেও চোর বলে প্রমাণ করমু, আর চোরের বাপ হওয়ার অপরাধে তোর বাপেরে চুল নেড়া কইরা সারা গ্রামে ঘুরামু। কথাটা মনে পড়তেই রাইবাদের বুক ধক করে উঠে। গাছের ডালেই সে চুপ করে বসে থাকে। জলিল মিয়া আম বাগান পাহারা দিচ্ছে। জলিল মিয়া একটা বিড়ি ধরিয়ে তা টানতে থাকে। কিছুক্ষণ পর ছোট আলো জ্বলতে দেখা যায় মেইন গেটের দিকে, আর একটা মোটা সোটা লোক এগিয়ে আসে জলিল মিয়ার উদ্দেশ্যে। মোটা লোকটা কোমর থেকে গামছা খুলে তাপ বিছিয়ে দুজন মিলে ছোট একটা খাম থেকে তাসের কাঠ বের করে দুজন মিলে খেলা শুরু করে। রাইবাদ গাছের ডালে বসে অপেক্ষা করে কখন তারা খেলা শেষ করে উঠে যাবে আর সে এখান থেকে নেমে পালাবে। বসে থাকতে থাকতে হঠাৎ করে গাছের ডালের সাথে পেঁচিয়ে থাকায় একটু ঘুম ঘুম চলে আসে তার চোখে। হঠাৎ ছপাত করে ভারী কিছু পানিতে পড়ার আওয়াজ পেয়ে জলিল মিয়া সহ ওই মোটা সোটা লোকটি লাইট জ্বালিয়ে এগিয়ে আসে পুকুর পাড়ের দিকে, আর মোটা আওয়াজে জোরে জোরে বলে, কেডারে ওইখানে? আজ ধরা পড়লে তার কলিজাটা বাইর করে খামো। রোজ রোজ বাগানে চুরি করার সব একদম ঘুষাইয়া দিমু, একবার হাতে পাই জনমের শিক্ষা দিমু। রাইবাদ যে গাছের সাথে পেঁচিয়ে ঘুমিয়েছিল সেই ডাল ভেঙে নিচে পড়ে। নিচে ছিল পুকুর। রাইবাদ ধরা পড়ার ভয়ে পানির নিচে শ্বাস আটকে রাখে। এক হাত দিয়ে ভেঙে যাওয়া ডালটা উঁচু করে ধরে যেন জলিল মিয়া বুঝে যে ডাল ভেঙে পড়েছে পানিতে। রাইবাদের মনে একটাই কথা আওড়ায়, তার জীবন গেলেও সে ধরা দিবে না এই খচ্চর জলিল মিয়ার হাতে। জলিল মিয়া যদি একবার জানতে পারে রাইবাদ আবারও এই বাগানে আম চুরি করতে এসেছে, তাহলে সারা গ্রামে তুলকাম বাঁধিয়ে দিবে, সাথে তার বোন বাবাকে ছোট করে দেবে। জলিল মিয়া টর্চের আলো জ্বালিয়ে চারিদিকে দেখলো, কিন্তু কোনো মানুষের আভাস পেল না। মোটা সোটা লোকটা আর জলিল মিয়া পুকুর পাড়ে বাঁধানো ঘাটের উপর বসে দুইটা বেড়ি ধরিয়ে খেতে থাকলো। রাইবাদ শ্বাস আটকে রাখার কিছুক্ষণ পর মাথা ঝিম ধরে আসে, নাক দিয়ে মুখ দিয়ে পানি প্রবেশ করে শরীরের ভিতরে। তবুও বোন আর বাবার কথা মনে হতেই সেই কষ্ট যন্ত্রণা নিজের মধ্যে সহ্য করার চেষ্টা করে। এক সময় হাত দিয়ে ধরে রাখা ডালটা আগলা হয়ে যায়, নিস্তেজ হয়ে পড়ে রাইবাদের পুরো শরীর পানির ভিতরে। সকালবেলা মাতব্বরের বাগান বাড়ির পুকুরে রাইবাদের লাশ ভেসে ওঠায় গ্রামের প্রায় 90% মানুষ এসে জড়ো হয়েছে বাগান বাড়ির পুকুর পাড়ে। রাইবাদের বাবা হাটের থেকে উড়ো খবর পেয়ে ছুটে আসে বাড়িতে। বেগমকে জানায় খবরটা। তিনি বলেন সেও এমন খবর শুনেছে। ছেলে ঘুম থেকে উঠে 9-10টায় উঠে যদি খাবার না পায় আর সারাদিন তাকে খুঁজেও কিছু খাওয়ানো সম্ভব হয় না। আর নুরাইসা সেই সকালে কিছু না খেয়ে পড়তে গেছে, সেখান থেকে আবার স্কুলে যাবে। টিফিনে ফিরে এসে খেয়ে আবার স্কুলে যাবে, ফিরতে বিকাল হয়ে যাবে। নুরাইসার মা বেগম খুপির মতো ছোট বেড়া দিয়ে ঘেরা নুরাইসার ঘরের বারান্দায় থাকা ঘরে যেয়ে যখন রাইবাদকে দেখতে না পায় তখন তার বুকটা স্যাঁত করে উঠে। এক চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে এসে নুরাইসার বাবাকে ধরে বলে, ও গো, রাইবাদ তো নেই। দুজন দৌড়ে যায় মাতব্বরের বাগান বাড়ি। ভিড় ঢেলে যেতেই রাইবাদকে দেখতে পায় হাফ প্যান্ট আর হাফ হাতা ভেজা শার্ট পরে টান টান করে শুয়ে রাখা হয়েছে তাকে। গগন ফাটানো এক চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে পড়ে রাইবাদের বুকের উপর বেগম। নুরাইসার বাবা থপ করে লুঙ্গি পরা অবস্থায় মাথায় হাত দিয়ে বসে পড়ে। গামছা দিয়ে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু আদৌ কি তা সম্ভব? নুরাইসা রাইবাদের খাটিয়ার 2 হাত দিয়ে ধরে নিষ্পলকভাবে তাকিয়ে আছে রাইবাদের মুখের পানে। বেগম কয়েক হাত দূরে হাত পা ছড়িয়ে বসে কাঁদছে। পাশেই এক গ্রাম্য মহিলা বেগমকে বুকের সাথে চেপে ধরে রেখেছে। মাঝে মাঝে বেগম বুকে হাত দিয়ে থাবড়িয়ে থাবড়িয়ে কান্না করছে। নুরাইসার বাবা তার থেকে একটু দূরে বারান্দায় বাঁশের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। এমন সময় গ্রামের মাতব্বর সাহেব এবং তার 3 ছেলে আসে রাইবাদের কাফন তাবনের ব্যবস্থা ঠিক করে করা হয়েছে কিনা দেখতে। স্কুল ড্রেসের এক কিশোরী লাশটির খাটিয়া ধরে বসে থাকতে দেখে মাতব্বর সাহেবের ছোট ছেলে রাসেল হাওলাদারের মনে সনাত করে উঠে। মাতব্বর সাহেব গ্রামের মহিলাদেরকে উদ্দেশ্য করে বলে, মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও। মাতব্বরের কথা বলা শেষ হতে না হতেই 2 জন মহিলা এসে নুরাইসাকে 2 পাশ থেকে ধরে উঠাতে যায়। তখনই নুরাইসার গগন ফাটানো চিৎকার শোনা যায়, ভাই রে, এ ভাই, তুই আমাকে রেখে চলে গেলি?
আমি এখন কার সাথে গল্প করব ভাই? এভাবে হারাই গেলি কেন ভাই? বল না, বল না ভাই, আমি একে কি করে থাকবো তোকে ছাড়া? রাসেল হাওলাদার নুরাইসার কান্না দেখে নিজের বুকে ব্যথা অনুভব করলো। গ্রাম্য মহিলা দুইজন নুরাইসাকে নিয়ে যেতে পারছে না রাইবাদের খাটিয়ার কাছ থেকে। বারবার নুরাইসা কান্না করছে আর পাগলের প্রলাপ ভাইকে ডেকেই যাচ্ছে। রাসেল হাওলাদার আরো দুই মহিলাকে ডেকে বলল নুরাইসাকে নিয়ে যেতে। রাসেলের কথা মতো দুই মহিলা গেল। তিনজন মহিলা নুরাইসাকে সরিয়ে নিয়ে আসে জোর করে। 3 দিন পর রাইবাদের জন্য একটা দোয়ার আয়োজন করে মাতব্বর সাহেব। সেখানে উপস্থিত গ্রামের সবাই ছিল। মাতব্বর বাড়ি থেকে দুপুরে নুরাইসার বাবা মা আর তার জন্য খাবার পাঠায় রাসেল হাওলাদের নেতৃত্বে। খাবারের বাটি খুলতেই মুরগির মাংসের ঝোল, সিটা রুটি, ইলিশ মাছ ভাজা, ডিমের কোরমা আর ছোট মাছ চচ্চড়ি বের করে বেগম রাসেল হাওলাদারকে একটা টুল পেতে বসতে দেওয়া হয়। যদিও বসার ইচ্ছা নেই রাসেলের, তবুও কেন যেন সে বসে পড়লো। রান্নার করা ঘ্রাণ নুরাইসার নাকে আসতেই নুরাইসা দ্রুত ঘর থেকে এসে মাংসের বাটি ধরে চোখ বড় বড় করে বলল, ভাইয়ের প্রিয় খাবার আম্মা, এটা ছিটা রুটি আর মুরগির মাংসের ঝোল। রাসেল এই প্রথম নুরাইসার পুরো মুখটা দেখতে পেল। কেমন বাচ্চা বাচ্চা টাইপ একটা মেয়ে, চিকন সিপসিপে গঠনের শরীরে ডান ভুঁড় ঠিক মাঝখানের উপরে একটা গাঢ় কালো তিল, পাতলা ঠোঁট, মাঝারি সাইজের নাক, গায়ের রং ফর্সা না হলেও শ্যামলার মধ্যে যেন নজর করা। নতুন যৌবনে পা দিয়েছে হয়তো, তাই এত অমায়িক সৌন্দর্য ভর করেছে বুঝতে পারে রাসেল। নুরাইসা বাটি দুইটা দুই হাতে নিয়ে সুদ দেয় রাইবাতের কবরের কাছে। বেগম হতভম্বিত হয়ে তাকিয়ে দেখে মেয়ের যাওয়ার দিকে। রাসেল নুরাইসার মায়ের দিকে একবার তাকিয়ে দেখে তিনি মুখে শাড়ির আঁচল গুছে কান্না করছে। আজ 3 দিন ধরে নুরাইসার এমন পাগলামি সে দেখছে। খাবার নিয়ে ভাইয়ের কবরের কাছে যেয়ে ভাইকে ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু হায়, তা কি কখনো সম্ভব? রাসেলের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠে। রাসেল হাওলাদার দ্রুত উঠে নুরাইসার পেছনে যায়। রাইবাদের কবরের পাশে এসে নুরাইসা হাউমাউ করে কান্না করে বলে, ভাই রে, উঠ না, দেখ আমি তোর প্রিয় খাবার এনেছি, খাবি না ভাই? উঠে বস ভাই, তোকে ছাড়া আমি এগুলো খেতে পারবো না ভাই। উঠ না ভাই, উঠ, উঠ বলছি, উঠ, নয়তো। রাসেল হাওলাদার নুরাইসার পেছনে পেছনে এসে দেখে নুরাইসা পাশে খাবারের বাটি রেখে 2 হাত দিয়ে কবর খুঁড়তে যাচ্ছে। রাসেল হাওলাদার দ্রুত এসে নুরাইসার 2 হাত ধরে বাধা দেয়। নুরাইসার কি মনে হলো, নুরাইসা এক ধাক্কা দিল রাসেলের বুকে। আলতো হেলে পড়লো রাসেল। নুরাইসা ভয়ে নাকি কি কারণে উঠে আবার দৌড় দেয়। নুরাইসার ওড়না পড়ে যায় রাসেলের সামনে। রাসেল ওড়না নিয়ে নুরাইসার পিছনে পিছনে আবার যায়, কিন্তু নুরাইসা তার বাড়িতে না যেয়ে যাচ্ছে রাসেলদের বাগান বাড়ির দিকে। নুরাইসা দৌড়াতে দৌড়াতে বাগান বাড়ির সেই পুকুর পাড়ে আসে যেখানে রাইবাত ডুবে মারা গেছে। এসে ভাই বলে এক চিৎকার দিয়ে ঝাঁপ দেয় পুকুরে। জলিল মিয়া লুঙ্গি কাঁচা মেরে পুকুরে ঝাঁপ দিতে যাবে, তার আগেই রাসেল জলিল মিয়ার পাশ কাটিয়ে ঝাঁপ দেয় পুকুরে। প্রায় 1 মিনিট পর নুরাইসাকে ধরে টেনে তুলে পানি থেকে। নুরাইসা রাসেলের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য বারবার সরে যেতে চেষ্টা করলে রাসেল নুরাইসাকে টেনে এনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। নুরাইসাকে দৌড়ে বাগান বাড়ি আসতে দেখে, আবার তার পিছনে মাতব্বরের ছোট ছেলেকে দৌড়াতে দেখে কয়েকজন মহিলা ও পুরুষ পিছনে পিছনে আসে। দুপুরে বাগান বাড়ির গেট খোলাই ছিল। কিছু মানুষ দৌড়ে বাগান বাড়ি আসতে দেখে তার সাথে সাথে আরো কতগুলো মানুষ দৌড়ে আসে সেখানে। জলিল মিয়ার চিৎকার সহ তার সাথে সাথে আরো কতগুলো মানুষ দৌড়ে আসে সেখানে। জলিল মিয়ার চিৎকার সহ গ্রাম্য পুরুষ মহিলার কথায় হট্টগোল শোনা যায়। হুঁশ ফেরে রাসেলের যে সে নুরাইসাকে নিজের বুকের সাথে চেপে ধরে রেখেছে। কানাঘুষা শুরু হয়ে যায় মহিলা পুরুষদের মাঝে। নুরাইসার উপর সি সি করতে শুরু করে তারা। রাসেল নুরাইসাকে ছেড়ে দিতেই বুঝতে পারে নুরাইসা জ্ঞান হারিয়েছে, হয়তো অতিরিক্ত দুর্বলতার কারণে। একে তো চিকন সিপ সাপ শরীর, তার উপর এই 3 দিনের মধ্যে কিছু খাবার খেয়েছে কিনা মুখ দেখে বলে তো বোঝা যাচ্ছে না। রাসেল নুরাইসাকে পাজো কোলে তুলে নিয়ে আসে ঘাটে। আলতো শুয়ে দিয়ে পেটে হালকা চাপ দিতেই মুখ থেকে একটু পানি বের হলো নুরাইসার। খবর পেয়ে মাতব্বর সাহেব এসে দাঁড়ান সেখানে। ছেলের এমন কাজে একটু নিজেকে ছোট মনে হয় মাতব্বর সাহেবের। যদিও সে গ্রামে সবার সেবা করে আসছে, তবে তার লোক দেখানো মাত্র। তার কথার ভাষ্য মতে এসব গরিব ছোট মানুষের শরীরে হাওলাদার বংশের কোনো পুরুষ স্পর্শ করা মানে নিজের বংশের মান সম্মান সব ধুলোয় মেশানো। সেখানে মাতব্বর সাহেবের ছেলে হয়ে এক তুচ্ছ গরিব ঘরের মেয়েকে বুকের সাথে লেপ্টে রেখেছিল। নুরাইসার বাবা মা দৌড়ে এসে মেয়ের এহেম অবস্থা দেখে খানিকটা ভরকে যায়। মাতব্বর সাহেব বাগান বাড়ির গেট থেকে বেরোনোর সময় তাদের দেখে, চোখ রাঙিয়ে যা বোঝানোর বুঝিয়ে দেয়। ভেতরে এসে মেয়েকে ঘাটের সানে টান টান হয়ে আদর্শ অবস্থায় মানে রাসেল হাওলাদারের বুকের সাথে মিশে শুয়ে থাকতে দেখে চারিদিকে চোখ ঘুরিয়ে গামছা দিয়ে মুখের ঘাম মুছে নেয়। বেগম হুমড়ি খেয়ে পড়ে নুরাইসার পাশে।
আমার নুসাইরার কি হইছে? কি হইছে আমার মেয়ের? মারে ওঠ, ওঠ। নুরাইসাকে নিজের বুকে টেনে নিয়ে বলে, এই নুরা মা আমার, কি হইছে তোর? ওঠ না মা, ওঠ। আপনি চিন্তা করবেন না, ঠিক আছে। এখন প্রচন্ড দুর্বল ও শরীর, তাই আজ 3 দিন কিচ্ছু খাই নাই, একটু পানি ছাড়া। ভাইকে ছাড়া খাবে না। কি করব আমি একে নিয়ে? বোঝানোকে যে চলে যাওয়ার সে যাবে, সে যেভাবেই হোক। এভাবে না খেয়ে থাকলে তো নিজের শরীর খারাপ হবে। নুরাইসার চোখ পিটপিট করে তাকায়। রাসেল হাওলাদারকে সামনে বসে থাকতে দেখে ভয়ে মায়ের বুকের সাথে আরো শক্ত করে নিজেকে জড়িয়ে নেয়। আশেপাশের মানুষ সবাই সিসি করতে শুরু করে দেয়, যত সব বাজে মন্তব্য করতে শুরু করে দেয়। এক একজনের কথার ধরন হলো, শেষমেশ মাতব্বরের পোলার বুকে, তাও আবার গ্রামবাসীর সামনে। এই মায়ার কপাল পুড়ল। মাতব্বর সাহেব নিজের চোখে দেখা গেল এই গ্রাম থেকে তিনি ছলে বলে কৌশলে এই মায়ের বের কইরাই ছাড়বো। এর আগে রোকেয়ার সাথে কি ঘটনাটাই না হয়েছিল। মেয়ের বাপটারে মেয়ের একটা ভুলের অপরাধে মাথা নেড়া কইরা সারা গ্রাম ঘুরাইছিল। শেষ রাইতে লজ্জায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে বট গাছের ডালের সাথে। যদিও মায়াটার অপরাধ ছিল মাতব্বর সাহেবের মেজো পোলার কাছে কইছিল একটা বকুল ফুলের মালা গাইথা দিতে। সামান্য একটা মালা গাইথা নিজ হাতে দিতে গিয়া হাত ধরছিল মেজো পোলা। তা শুধু কানে হুই নাই মাতব্বর সাহেব, সে কি অবস্থা এই হানে মাতব্বর সাহেব নিজের চোখে দেখা গেল এই মায়াডারে তার পোলার বুকে। সি সি সি, এবার কি হবো এই মাইয়ার? ক্রোধে ফেটে পড়ে রাসেল। মানুষের মুখে এমন কানাঘোষা কথা শুনে বেগম মাথা নিচু করে মেয়ের কপালে চুমু খায়। চোখ থেকে গোল গলিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে তার। নুরাইসের বাবা লুঙ্গি হালকা হাঁটু থেকে উঠিয়ে বসে পড়ে কপালে 2 বার হাত দিয়ে আঘাত করে বলে, আল্লাহ গো, তুমি তো সব দেখতেছো, আর এই বিপদের সময়ে তুমি আমারে আর বিপদ দিও না গো আল্লাহ। জলিল মিয়া ঠোঁট বাঁকিয়ে হাসে। তার অনেক দিনের শখ এবার পূর্ণ করা যেতে পারে ভেবে মনে মনে এক তৃপ্তিকর হাসি দিল। রাত 9টার সময় জলিল মিয়া আসে নুরাইসাদের বাড়ির ভিতরে। সবে মাত্র খাবার খেয়ে শেষ করলো তারা। নুরাইসাকে জোর করিয়ে কয়েক লোকমা খাইয়েছে বেগম। সন্ধ্যায় রাসেল হাওলাদার একবার এসে খবর নিয়ে গেছে তাদের, তবে যাবার সময় বলে গিয়েছিল সে রাতে আরেকবার আসবে নুরাইসা ঠিক মতন খাওয়া দাওয়া করছে কিনা সেটা দেখতে। নুরাইসা ইতিমধ্যে রাসেল হাওলাদারকে দেখে ভয়ে সিটিয়ে যেতে শুরু করে। রাসেল হাওলাদার যদি এসে জানতে পারে যে নুরাইসা খাবার খায়নি, তাহলে সে নিজে তার খাওয়ার ব্যবস্থা করবে বলে শাসিয়ে গেছে যাওয়ার সময়। সেই ভয়ে নুরাইসা মায়ের হাতে কয়েক লোকমা ভাত খেয়ে পাশেই একটা খেজুরের পাটি বিছিয়ে হাতের উপর মাথা রেখে ছোট্ট বাতির দিকে তাকিয়ে আছে। বেগম খাবারের বাসনগুলো নিয়ে রান্নাঘরে রেখে আসতেই উঠানে চোখ পড়ে জলিল মিয়ার দিকে। জলিল মিয়া হালকা হেসে এগিয়ে আসে। নুরাইসার বাবা জলিল মিয়াকে দেখে কাঁধে রাখা গামছায় হাত মুছে একটা ছোট্ট কাঠের তৈরি ফিরে এগিয়ে দেয় জলিল মিয়াকে বসতে। আসেন ভাই সাহেব, বসেন। সি সি, ভাই সাহেব ডাইকে লজ্জা দিয়েন না। বেগম জলিল মিয়ার এমন কথায় নিজের 2 ভ্রু ভাঁজ করে নিল। রান্নাঘর থেকে দ্রুত এসে নুরাইসাকে ঘরের ভিতরে যেতে বলল। নুরাইসা কোনো বাক্য ব্যয় না করে সোজা উঠে নিজের ঘরের দিকে পা বাড়ালো। জলিল মিয়া এখানে এসে বসায় বা তার কথায় নুরাইসার কোনো হেলদোল হলো না। নুরাইসার যাওয়ার পানে জলিল মিয়া তাকিয়ে দেখতে থাকলো। নুরাইসার চোখের আড়াল হতেই জলিল মিয়ার মুখে ভঙ্গিমা পুরো পাল্টে গেল। এই 16 বছরের সদ্য যৌবনে পা রাখা নুরাইসাকে যখন আঁকা বাঁকা পায়ে হেঁটে স্কুলে যেতে দেখে, তখন জলিল মিয়ার মনে হয় নুরাইসার ওই চরণটা মাটিতে নয় তার বুকে রাখুক, যাতে নুরাইসার শরীরের সমস্ত ভর সে নিতে পারে। যখন দুপুরের কড়া রোদে স্কুলের পথ থেকে আসার সময় নুরাইসার মুখ ঘেমে একাকার হয়ে জলিল মিয়ার মনে হয় পাকা আমের মতন নুরাইসার মুখটা টস টস করছে। তখনই টুক করে খেয়ে ফেলতে ইচ্ছে করে জলিল মিয়ার। নুরাইসা যখন পুকুর পাড় থেকে ভেজা শরীরে হেঁটে আসে, জলিল মিয়া ওই ভেজা কাপড়ের মাঝেও নুরাইসার শরীরের ভাঁজের হিসেব করতে বসে পড়ে। তখনই জলিল মিয়ার পুরুষত্ব জেগে ওঠে। ঘরের 2টা বউ থাকা সত্ত্বেও যেন নুরাইসার তৃষ্ণা সেই 2 বউ ঘরের 2টা বউ থাকা সত্ত্বেও যেন নুরাইসার তৃষ্ণা সেই 2 বউ কোনোভাবেই মেটাতে পারে না। জিহ্বা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নেয় জলিল মিয়া। এটা দেখে বেগম বলে উঠল, এই সময় আপনি এখানে? কোনো কাম ছিল ভাই সাহেব? জিহ্বা কাটে জলিল মিয়া। লজ্জায় যেন ঘাটটা শরীরের ভেতর ঢুকিয়ে নিতে চায়। তারপর ঠোঁট টিপে কিছুটা লজ্জা লাগার ভঙ্গিমা নিয়ে বলে, এইভাবে বারবার ভাই সাহেব বইলা আমারে লজ্জা দিয়েন না। আমি তো আপনার ছেলের মতন। কি বলতে চান আপনি? আপনার মতলব তো ভালো ঠেকছে না। থতমত খেয়ে যায় জলিল মিয়া। তবুও যে কথা সে বলতে এসেছে সেই কথা যেভাবেই হোক আজই বলতে হবে এবং কালকের ভিতরে বিয়ের কাজ সম্পূর্ণ করতে হবে, নয়তো মাতব্বর সাহেব
এই মেয়েটার জীবন ছারখার করে দিবে। যেভাবেই হোক এমন সর্বনাশ হওয়া থেকে নুরাইসাকে সে বাঁচাবে। মানে আপনারা এইভাবে বলতেছেন কেন? আমি তো আপনাদের ভালোর জন্যই এই বিপদের সময় আগায় আসতে চাইছি। মানে কি কইতেছেন আপনি? জলিল মিয়া খুব দ্রুত নুরাইসার বাবার 2 হাত নিজের হাতের মুষ্টিবদ্ধে নিয়ে বলল, আমি নুরাইসারে বিয়া করবা চাই। ওরে আমি অনেক সুখে রাখবো। আপনাদের কাছে যতটা না ভালো আছে তার থেকে বেশি সুখ করে দিমু। আর থেকে আলতা, সুনু, পাউডার, লিপস্টিক, তেল, সাবান, শ্যাম্পু সব কিনে দিমু। রহিমা প্রথম বউ, সালে দ্বিতীয় বউ। অগর থেকে সব থেকে বেশি দিমু নুরাইসারে। দরকার হইলে ওরে আমি স্কুলে ভর্তি করামু। কি কইতাছেন আপনি এইসব? আপনি আর অমত কইরেন না আম্মা। আমি নুরাইসারে বহুত ভালোবাসি। বিশ্বাস করেন, নুরাইসারে পাওয়ার জন্য আমি সব করতে রাজি। এমন সময় রাসেল হাওলাদারের আগমন ঘটে। জলিল মিয়ার এমন আকুতি রাসেলের চোখের আড়াল হয়নি। রাগে ক্রোধে শরীর ফেটে যাচ্ছে রাসেল হাওলাদারের। প্রায় 45-এর কাছাকাছি তার বয়স। নুরাইসার থেকে 3 বছরের বড় একটা মেয়ে আছে তার। 2 বউয়ের মোট 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে। যেই হালে তাদের দিন চলে, শুধুমাত্র বাচ্চা 3টার মুখের দিকে তাকিয়ে মাতব্বর সাহেব তাকে নিজের বাগানের দেখাশোনা করতে দিয়েছে। জলিল মিয়া মাঝে মাঝে তো গাছের ফল পেরে আলাদা চুরি করে বিক্রি করে। জুয়া থেকে শুরু করে দাবা আর লুডো খেললেও বাজিতে খেলে, হেরে যায় তবুও হাউস মেটে না। এখন আবার নিজের মেয়ের থেকেও ছোট একটা মেয়েকে বিয়ে করতে চাইছে। রাসেল হাওলাদারকে এভাবে রাগে ফুঁসতে দেখে জলিল মিয়া দ্রুত জায়গা ত্যাগ করে। তবে যাওয়ার আগে বলে যায়, বিষয়টা একবার ভেবে দেখবেন। জলিল মিয়া চলে যাওয়ার সাথে সাথে নুরাইসার বাবা যেটাতে বসতে দিয়েছিল সেই কাঠের তৈরি ফিরেটা ছুঁড়ে মারে জলিল মিয়ার যাওয়ার দিকে। রাসেল হাওলাদার সেখান থেকে সোজা আসে তার বাবার কাছে। জলিল মিয়ার এমন প্রস্তাব করার বিষয়ে খুলে বলে রাসেল। নুরাইসার উপর এমনিতেই তীব্র রাগ মাতব্বর সাহেবের। তার উপর ছেলে তারই উকালতি করতে এসেছে, তারই কাছে ছেলেকে আমি দেখছি বিষয়টা বলে বিদায় করে মাতব্বর সাহেব। রাত 2টার পর নুরাইসাদের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন আর কেউ নয়, স্বয়ং মাতব্বর সাহেবের পরিকল্পনাতেই দেওয়া হয়েছে। নুরাইসার বাবা আগুন নেভানোর জন্য কল চেপে পানি আনেন আর তা আগুনের দিকে ছুঁড়ে মারেন। বেগমের মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের শরীরের অনেক জায়গায় আগুনে পুড়ে ঝলসে যায়, তবুও থেমে থাকে না। আশেপাশের লোকজন যে যার মতো বালতি, হাড়ি, পাতিল নিয়ে ছুটে আসে আগুন নেভাতে। একে একে সবাই আগুন নেভাতে সাহায্য করে। নুরাইসার ঘরের বেড়া কেটে জলিল মিয়া তাকে আগুন লাগানোর আগেই বের করে আনে পাশের একটা গৃহস্থ বাড়ির খালি পড়ে থাকা ধানের গলার ভিতরে। তবে নুরাইসার মুখ বেঁধে রাখায় সে টু শব্দ করতে পারেনি। রাসেল হাওলাদারের কানে নুরাইসাদের বাড়িতে আগুন লাগার খবরটা পৌঁছানোর সাথে সাথে দ্রুত মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হয়। মোটরসাইকেল ফেলে সেও লেগে পড়ে আগুন নেভানো কাজে। নুরাইসার বাবা এতক্ষণ পর খেয়াল করলো তার মেয়ে এবং তার স্ত্রীর কোনো হদিস নেই। তিনি চিৎকার করে মেয়ে আর বউকে ডাকতে শুরু করে, কিন্তু কোথাও তাদের অস্তিত্ব খুঁজে পায় না। জলিল মিয়া নুরাইসার পায়ের বাঁধন খুলে দিতেই নুরাইসা ছিটকে সরে যায় কয়েক হাত দূরে, কিন্তু খুব একটা দূরে যেতে পারে না, কারণ পায়ের বাঁধন খোলা থাকলেও হাত পিছন থেকে বাঁধা আর মুখে গায়ের ওড়না দিয়ে বাঁধা, যাতে চিৎকার না করতে পারে। পানের সিপ ফেলে দিয়ে জলিল মিয়া বলল, তোর মরণের সব ব্যবস্থা মাতব্বর সাহেব কইরা ফেলছে। তোর বাড়িতে আগুন লাগানোর একটাই উদ্দেশ্য, তোদের চিহ্ন গ্রাম থেকে মুইসা ফেলা। কারণ তোর প্রতি একটু বেশি আকু করতেছে ওই মাতব্বরের ছোট বেটা। তুই এমনিতেও মরবি, অমনিতেও মরবি। মরার আগে আমার খায়েশটা মিটাইতে দে। তোর এই শরীরের প্রতি আমার খুব লোভ রে। নুরাইসার মুখ বাধা থাকলেও চোখ দেখে বোঝা যাচ্ছিল সে কতটা ভয় পাচ্ছে। এই প্রথম এমন পরিস্থিতির মুখোমুখি হলো সে। কান্না করছে, তবুও শব্দ করতে পারছে না। মাথা দিয়ে বারবার বোঝাচ্ছে তার দিকে না আসতে, কিন্তু জলিল মিয়া এক পৈশাচিক আনন্দে একটু একটু এগিয়ে যায় নুরাইসার দিকে। এদিকে রাসেল হাওলাদার উঠানের এক কোনায় গোবরের লাকড়িতে পেঁচানো শালার বস্তা দেখে তা এক টানে নিয়ে নিজেকে ঢেকে নুরাইসার ঘরের ভিতরে যায়। যে দেখে নুরাইসার মা বেগম নিচে পড়ে আছে, তার পরনের শাড়ি পুড়ে তার শরীরের সাথে লেপ্টে যাচ্ছে। চারিদিকে সবকিছু পুড়ে যাচ্ছে, কারণ নুরাইসার ঘরের পেছন পাশটায় খড়ির ঘর ছিল, যেখানে খড়ির কোনো অভাব নেই। রাসেল নিজের শরীর থেকে শালার বস্তা সরিয়ে বেগমের গায়ে পেঁচিয়ে তাকে বের করার চেষ্টা করে, যদিও রাসেলের বুঝতে বাকি নেই তিনি আর বেঁচে নেই। বস্তাটাও পুড়তে শুরু হয়। রাসেল 2 হাতে নিজেকে রক্ষা করে বাইরে বেরিয়ে আসে বেগমকে না নিয়ে। আরো বস্তা প্রয়োজন। চিৎকার করে রাসেল হাওলাদার বলে, ছালার বস্তা চাই আরো। যে যার মতো যেমন বস্তা পেয়েছে নিয়ে এসেছে। এদিকে নুরাইসার হাতের বাঁধন খুলে দেয় জলিল মিয়া। তারপর থেকে নুরাইসা নিজেকে বাঁচাতে কত শতবার খামসে আঁচড় কেটেছে জলিল মিয়ার চোখে মুখে, তবুও নিজেকে রক্ষা করতে পারছে না নুরাইসা। মুখ থেকে ওড়না সরিয়ে চিৎকার করতে গেলেই জলিল মিয়া মুখ চেপে ধরে রাখছে। যতটুকু আওয়াজ বাইরে যাচ্ছে তাতেও কাজ হচ্ছে না, কারণ সবাই তখন নুরাইসার বাড়িতে আগুন নেভাতে ব্যস্ত।
জলিল মিয়া নিজের সর্বশক্তি দিয়ে নুরাইসার দুই হাতের বাজু চেপে ধরে ব্যথায় কুকড়ে উঠে নুরাইসা। চিকন গড়নের শরীর, তার উপর 3 দিন ধরে তেমন কিছু পেটে পড়েনি। তার শরীরের কোন শক্তিও যেন আজ কাজে লাগবে না মনে হচ্ছিল। রাসেল হাওলাদার সংগ্রহ করা কিছু বস্তা নিয়ে আবারও ভিতরে যায়। বেগমের অর্ধপোড়া শরীর বস্তা দিয়ে পেঁচিয়ে বের করে আনে। আসার সময় একবার পুরো ঘর চোখ বুলিয়ে নেয় নুরাইসাকে খোঁজার জন্য। তবে রাসেল হাওলাদার বুঝতে পারে এখানে কোথাও নুরাইসার অস্তিত্ব নেই। পুড়ে যাওয়া ঘর থেকে বেগম এর মরা দেহটা বের করে আনার সময় রাসেল হাওলাদারের শার্টের পেছনে সহ 2 হাতের বাহুতে আগুন লেগে যায়। বেগম এর দেহ মাটিতে রেখে নিজে মাটিতে কয়েকবার শুয়ে পাল্টি খেলে আগুন নিভে যায়। নুরাইসার বাবা বেগমের পোড়া লাশ দেখে না বলে এক চিৎকার দিয়ে বেগমকে বুকে জড়িয়ে নেয়। হাউমাউ করে কাঁদতে কাঁদতে নুরাইসাকে ডাকেন তিনি, কিন্তু কোথাও বাড়ির কোনো জায়গায় নুরাইসার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। রাসেল হাওলাদার দ্রুত কি মনে করে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ড্রাইভারদের কবর দেওয়া হয়েছে যেখানে, তার উদ্দেশ্যে। জলিল মিয়া নুরাইসাকে নিচে ফেলে 2 হাত জাপটে ধরে যখন তার গলায় মুখ নেয়, নুরাইসা নিজেকে বাঁচাতে আর একবার শেষ চেষ্টা করে হাঁটু দিয়ে আঘাত করে জলিল মিয়ার পুরুষাঙ্গে। সঙ্গে সঙ্গে জলিল মিয়া নুরাইসার উপর থেকে পুরুষাঙ্গ ধরে চিৎকার দিয়ে পাশে সরে আসে। নুরাইসা আর সময় নষ্ট না করে উঠে হাঁপাতে হাঁপাতে দৌড়ে বেরিয়ে আসে গলা থেকে। নিজের বাড়িতে আসার উদ্দেশ্যে এগোতেই জলিল মিয়া পেছন থেকে এসে আবার ধরে নেয় নুরাইসাকে। বিশ্রী ভাষায় কিছু গালি দিতে থাকে নুরাইসাকে। টানতে টানতে আবার নিয়ে যায় সেই গলার ভিতর। এক টানে নুরাইসার জামা ধরে টান দিতেই হাতা ছিঁড়ে যায়। হা হা করে হেসে দেয় জলিল মিয়া। নুরাইসা জলিল মিয়ার পায়ের কাছে পড়ে আকুতি মিনতি করতে থাকে। পালানোর একটি মাত্র দরজা, সেখানেই জলিল মিয়া দাঁড়িয়ে আছে। উপায়ন্তর না পেয়ে জলিল মিয়াকে নুরাইসা বলে, আপনি আমার বাপের মতো, আমার লগে এমন কইরেন না। আমাদের বাড়িতে আগুন লাগছে, যাইতে দেন আমারে। জলিল মিয়া নুরাইসার এমন কথায় যেন মায়ার থেকে মজাই বেশি পেল। ধাক্কা দিয়ে নুরাইসাকে নিচে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়লো জলিল মিয়া। নুরাইসা শুধু চিৎকার দিয়ে বলে উঠল, আল্লাহ গো, আমারে বাঁচাও এই নরপিশাচের হাত থেকে। রাসেল হাওলাদার সবে নুরাইসাকে যেই বাড়ির গলার ভেতরে আনা হয়েছে সেখান থেকে পার হচ্ছিল, এমন সময় ধস্তাধস্তি আর বাঁচাও শব্দ কানে আসতেই রাসেল হাওলাদার বলে উঠে, কে কে ওখানে? নুরাইসা কারোর আসার আভাস পেয়ে আরো জোরে চিৎকার দেয় একবার। পরের বার চিৎকার দিতেই জলিল মিয়া নুরাইসার মুখ চেপে ধরে রাখে। নুরাইসার নিচ থেকে গলার ভেতরে ধানের ধুলো এক হাত দিয়ে কুড়িয়ে সুরে মারে জলিল মিয়ার চোখে। আংশিক নুরাইসার এমন কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না জলিল মিয়া। নুরাইসা আবার চিৎকার দিয়ে উঠে। রাসেল হাওলাদার কোনো মেয়ে মানুষের কণ্ঠ শুনে এগিয়ে এসেই দেখে গলার ভেতর থেকে আওয়াজ আসছে। গলার দরজা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দেখে নুরাইসার শরীরের উপর জলিল মিয়া উঠে বসে হাত দিয়ে নিজের চোখ ডলছে। কুত্তার বাচ্চা বলে এক চিৎকার দিয়ে এগিয়ে এসে এক লাথি দিল জলিল মিয়ার বুকে। ছিটকে পড়লো জলিল মিয়া। এক কোনায় টিনের ভাঙ্গা জং ধরা একটা বালতি পড়ে থাকতে দেখে বালতি এনে একের পর এক আঘাত করতে থাকে জলিল মিয়ার শরীরে। নুরাইসার সেলোয়ার সহ জামার হাতা খানিকটা ছেঁড়া, বুকে ওড়না না থাকায় হাত দিয়ে নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করে নুরাইসা। রাত 3:30 থেকে বিচার বসানোর মতো করে বসে আছে প্রায় 60 ভাগ গ্রামের মানুষ। নুরাইসাকে সেই ছেঁড়া পোশাকে উঠানের এক কোনায় রাখা হয়েছে। না চোখে পানি, না মুখে কোনো কথা। এক কথায় মনে হচ্ছে জীবন্ত লাশ সে। তাকে ঘিরে আছে প্রায় 15-20 জন মহিলা। রাসেল হাওলাদার আগুনে পোড়া ক্ষত শরীর নিয়ে রাগে ফুঁসছে। বাইকের সাথে হেলে এক পা উঁচু করে দাঁড়িয়ে 2 হাত আড়াআড়ি ভাঁজ করে আছে। দৃষ্টি তার জলিল মিয়ার দিকে। নুরাইসের বাবা মাটিতে বসে এক হাঁটুর উপর এক হাতের ভরে মাথাটা ধরে নিষ্পলক ভাবে বেগমের পোড়া মরা অবস্থায় পেঁচানো শরীরের দিকে তাকিয়ে আছে। গ্রামের 3 মোড়ল মাতব্বর এসে কাঠের ছোট চৌকির উপর বসে আছে। জলিল মিয়ার শরীরে বিভিন্ন জায়গায় গ্রাম্য ডাক্তার এসে ব্যান্ডেজ সহ প্রয়োজনীয় জায়গায় সেলাই করে দিয়েছে। মাতব্বর সাহেব দাঁত খিটমিট করে আর চোখে তাকিয়ে আছে জলিল মিয়ার দিকে। সে বলেছিল পুরো পরিবারকে পুড়িয়ে মারতে, আর এই জলিল মিয়া নিজের পাওনা মেটাতে ব্যস্ত হয়ে তার পুরো প্ল্যান লোপাট করে দিল। এখন যদি জলিল মিয়া সবার সামনে বলে দেয় যে নুরাইসাদের বাড়িতে আগুন দিতে স্বয়ং সে নিজেই বলেছে, তখন সবার সামনে তার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। যদিও সবাই জানে সে কেমন ভয়ানক, তবে মুখের উপর সবাই তাকে সম্মান করে, কারণ টাকা পয়সা ধন সম্পদের কমতি নেই তার। টাকার ভয়ে হলেও সবাই তার সামনে মাথা নত করে, এতেই তৃপ্তি মিটে যায় তার। সকালে থানা থেকে পুলিশ আসলে সবাইকে অবাক করে দিয়ে মাতব্বর সাহেব জলিল মিয়াকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। জলিল মিয়া ভয় পেয়ে মাতব্বর সাহেবের মুখোশ খুলে দিতে গেলে মাতব্বর সাহেব জলিল মিয়াকে চোখ রাঙিয়ে শাসায়, ইশারায় বলে চুপ করে থাকতে। সে পরে দেখবে তার যেন কিছু না হয়। পুলিশ সবকিছু যাচাই করে যতটুকু জানতে পারে তা হচ্ছে
রাতের খাবার খেয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন নুরাইসা ঘাটে কোনো এক ছেলের সাথে দেখা করতে যায়। সেই রাস্তা দিয়ে আসার পথে জলিল মিয়া তাদের ধস্তাধস্তি করতে দেখে এগিয়ে গেলে ছেলেটি পালিয়ে যায়। জলিল মিয়া নুরাইসার হাত ধরে টানতে টানতে বাড়িতে আনার চেষ্টা করলে নুরাইসা জলিল মিয়ার হাতে কামড় দিয়ে পালিয়ে যায় সেই গলার ভিতরে। জলিল মিয়া খুঁজতে খুঁজতে পৌঁছায় সেখানে। গত রাতে জলিল মিয়া তাল গাছের কলার রস বা তারি বলে সেটাই খাওয়ার ফলে তার ঘোর লেগে আসে নুরাইসাকে দেখে। তখনই ঝাঁপিয়ে পড়ে নুরাইসার উপর। আর আগুন লাগার কারণ হিসেবে জানতে পারে রাতে বেগম রান্না করে ভিজা লাকড়ি চুলায় শুকাতে দেওয়াতে এই ভয়াবহ আগুন বিস্তার করে সারা বাড়ি ছাড়িয়ে যায়। আগুন লাগার অনেক আগেই নুরাইসা বাড়ির বাইরে থাকায় সে জানতো না তাদের বাড়িতে আগুন লেগেছে। পুলিশের লেখালেখি শেষ হবার পর বেগমের পুরা লাশ যত দ্রুত সম্ভব দাফন করার কথা বলে তারা চলে যায় জলিল মিয়াকে নিয়ে সেখান থেকে। নুরাইসা নির্বোধের মতো চুপ করে থাকায় সবাই এসব ঘটনা সত্য বলে মনে করেন। নুরাইসার বাবা নুরাইসাকে চুপ করে বসে থাকতে দেখে তিনিও ধরে নেন হয়তো সবাই যা বলছে তা সত্য। নয়তো যে মেয়ের নামে এমন মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে সে কি করে ওভাবে চুপ করে থাকতে পারে? নিশ্চয়ই সে খারাপ কিছু করতেই নিজের ঘর থেকে রাতে অন্ধকারে বাহির হয়েছে। নিজে বের না হলে অন্য কেউ তো আর ঘর থেকে তাকে বের করা সম্ভব না, কারণ বেড়ার দরজা ভিতর থেকে নুরাইসা লাগিয়ে ঘুমায়। সাদাসিধে সোজা সরল মনের মানুষ নুরাইসার বাবার মাথায় এটা আসেনি বেড়া কেটে তার মেয়েকে ঘর থেকে বের করা হয়েছিল। হঠাৎ করে মাতব্বর সাহেব বলে উঠেন, এমন দুশ্চরিত্রা অপয়া অলক্ষী কোনো মেয়ের জায়গা আমাদের এই গ্রামে হবে না। এই মেয়েকে এক কাপড়ে এই গ্রাম ছাড়তে হবে। আর এমন মেয়ে জন্ম দেওয়ার অপরাধে তার বাবাকেও। আর বলতে পারলো না। রাসেল হাওলাদার মাতব্বর সাহেবের সামনে এসে দাঁড়িয়ে নুরাইসাকে হাত দিয়ে দেখিয়ে বলল, কি বলছেন আপনি বাবা এসব? দুশ্চরিত্রা অপয়া অলক্ষী একটা অসহায় দুঃখী মেয়ের পাশে না দাঁড়িয়ে আপনি তাকে গ্রাম ছাড়তে বলছেন? এতটুকু বয়সে কোথায় যাবে মেয়েটা? একবারও ভেবে দেখেছেন? হ্যাঁ, দুশ্চরিত্রা বলছি কারণ রাতের অন্ধকারে এই মেয়ে পুকুর পাড়ে ঘাটে ধরাধরি করছিল একটা ছেলের সাথে। নিজের চোখে দেখেছে জলিল মিয়া। এতগুলো মানুষের সামনে বলল, তুমি শুনলে না? অপয়া বলছি এর জন্য। এই মেয়েটার ইচ্ছা পূরণ করতে গিয়ে 12-13 বছরের ছোট্ট বাচ্চা ছেলে রাইবাত আম চুরি করতে গিয়ে অকালে তার মৃত্যু ঘটেছে। অলক্ষী বলছি এর জন্যই যে এই মেয়ের মতো অলক্ষী মেয়েকে বাঁচাতে তার মা প্রাণ দিয়েছে। শক্ত গলায় বলল মাতব্বর সাহেব। গ্রামের মানুষের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল মাতব্বর সাহেবের এমন কথায়। শোরগোল শোনা গেল সবার মাঝে। রাসেল হাওলাদারের তীব্র রাগে শরীর যেন ফেটে পড়ছে। ওই নরপশু জলিল মিয়ার কথায় তার বাবা অসহায় একটা মেয়েকে অবিশ্বাস করছে। একবারও মেয়েটার পরিস্থিতির কথা বোঝার চেষ্টা করছে না কেউ। মেয়েটা যে এখনো নির্বোধের মতো চুপ করে বসে আছে, যেন সে এক জীবন্ত লাশ। নিজের প্রাণপ্রিয় একমাত্র খেলার সাথী সুখ দুঃখ ভাগ করে নেওয়ার সঙ্গী আপন মায়ের পেটের একমাত্র ভাইকে হারিয়ে পাগলের মতো উন্মাদ হয়ে গেছে সে। 3টা দিনেও পার হতে পারেনি মানুষরূপী অমানুষ জলিল মিয়া তার সবচেয়ে বড় সম্পদ, তার মান সম্মান কেড়ে নিতে চেয়েছে। কতটা ধকল গেছে একমাত্র সেই মেয়ে জানে। কোন রকম নিজেকে বাঁচিয়ে যখন ঘরে ফিরে আসলো, চোখের সামনে তার ছোট থেকে বড় হওয়া শেষ আশ্রয়স্থল নিজ গৃহ আগুনে পুড়ে ছাই হতে দেখেছে। মা বলে চিৎকার দিয়ে যে মায়ের বুকে হুমড়ি খেয়ে পড়ে কাঁদবে, সেই মাকে যখন পোড়া লাশ হয়ে সামনে পড়ে থাকতে দেখে, সেই মেয়ের মুখে কি কোনো কথা থাকে না। কিন্তু কেন কেউ মেয়েটার জায়গায় নিজেকে বসিয়ে তার কষ্টটা অনুভব করছে না? কেন ওই মেয়েটার ছেঁড়া পোশাক পাল্টে দিয়ে তাকে নতুন পোশাক দেওয়া হচ্ছে না নিজের সম্মান বাঁচানোর জন্য? কেন ওই অসহায় মেয়েকে জন্ম দেওয়ার অপরাধে তার বাবাকে শাস্তি পেতে হবে? রাসেল হাওলাদারের জানা মতে এত মানুষের সুষ্ঠু বিচার করা বিচারক তার পিতা কেন একটা অসহায় মেয়ের প্রতি অবিচার করছে? কেন মেয়েটার কষ্ট বুঝতে চাইছে না? কেন মেয়েটাকে গ্রাম ছাড়তে বলছে? তার নিজেরও তো 2টা মেয়ে আছে। নিজের মেয়ের বেলায় যদি এমনটা হতো তাহলে কি সে এই অবিচার মেনে নিতে পারতো? তবুও সে এই অবিচার করছে। গ্রামের মানুষের মনে এই অসহায় মেয়েটার বিরুদ্ধে বিষ ঢেলে দিচ্ছে। কিন্তু কেন? এইসব প্রশ্নের উত্তর চাই রাসেল হাওলাদারের। আচ্ছা বাবা, আজ যদি আপা থাকতো ওই অসহায় মেয়েটার জায়গায়, তখনও কি আপনি এমনই বিচার করতেন? যদি একই বিচারটা আপনার মেয়ের জন্য বরাদ্দ করে থাকেন, তাহলে আমি এই বিচারটা হাসি মুখে মাথা পেতে নেব। তুমি এই দুশ্চরিত্রা মেয়ের জন্য বড্ড বেশি কথা বলছো রাসেল। ভুলে যেও না তুমি কোথায় আর কার সামনে আর কাকে কি বলছো। না বাবা, আমি ভুলে যাইনি আমি কোনো কিছু। আমি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এক অসহায় মেয়ের বাড়িতে দাঁড়িয়ে গ্রামের সুষ্ঠু বিচারক, যাকে সবাই মাতব্বর সাহেব হিসেবে সম্মান করে শ্রদ্ধা করে, আমি তার সঙ্গে কথা বলছি। সম্পর্কে তিনি আমার বাবা হন। রাসেল, নিজের বাবার সামনে দাঁড়িয়ে এইভাবে বাবার বিরুদ্ধে কথা বলছো? এই জন্যই কি তোমাকে পড়াশোনা করতে সেই শহরে পাঠিয়েছি আমি? এই শিক্ষা শিখেছো তুমি? না বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন।
আমি আজ সুষ্ঠু শিক্ষা গ্রহণ করেছি বলেই আপনার এমন অবিচারের প্রতিবাদ করছি। যে বাবা আমার আদর্শ ছিল, যে বাবা আমার গর্ব ছিল, গ্রামের সবাই যে বাবার নামে কানাঘুষা করলেও আমি বিশ্বাস করিনি, সেই বাবাকে যদি আজ নিজের চোখের সামনে এমন অবিচার করতে দেখি, কি করে তার প্রতিবাদ না করে পারি বলুন বাবা? আর আমি বেঁচে থাকতে এমন অবিচার আমার চোখের সামনে হবে, তাও আমারই বাবা করবে এই অবিচার, এটা আমি কিছুতেই মানতে পারবো না। তাছাড়া শুধু আমি একা কেন, আমরা কেউই বিচার মানি না, মানব না। কি বলেন আপনারা? গ্রামের মানুষদের উদ্দেশ্যে বলে রাসেল, হায় কি নিষ্ঠুর এই দুনিয়া, কি নিষ্ঠুর এই দুনিয়ার নিয়ম। টাকা পয়সা ধন দৌলতের যার অভাব নেই, সে সঠিক বিচার না করেও সুষ্ঠু বিচারক হয়ে যায়। আর এই অন্যায় বিচারের শিকার হয় নুরাইসার মতন অসহায় অবলা নারী, আর তার বোকাশোকা সরল সোজা বাবা আর তার পরিবার। গ্রামের সবাই রাসেল হাওলাদারকে সাপোর্ট করার বদলে সবাই মাথা নিচু করে নেয়, বুঝে নেয় রাসেল হাওলাদার সে ছাড়া আর কেউ এই অন্যায়ের প্রতিবাদ করবে না। এই নোংরা মেয়ের নোংরামির কথা গ্রামের সবাই জানে, তাই তো কেউ এই মেয়ের পক্ষ নিচ্ছে না। জানি না তোমার চোখে কি পট্টি পড়িয়েছে এই মেয়েটা, যে তুমি শুধু তার অসহায়ত্ব দেখছো। এই মেয়ের অসহায়ত্ব আমার চোখে পড়েছে বাবা, তাছাড়া আর কিছুই নয়। বরং আপনি গ্রামের সবার চোখে পট্টি পরিয়ে রেখেছেন, তাই তো আপনার ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। গ্রামের কেউ এই মেয়েটার পাশে না থাকলেও এই রাসেল হাওলাদার কথা দিচ্ছে, এই গ্রামের সবার সামনে আমি সবসময় এই মেয়েটার পাশে থাকব, তার প্রতি অন্যায় বিচারের প্রতিবাদ করব। যদি অন্যায়টা আমার বাবা নিজে করে, তবুও তার বিরুদ্ধে গিয়ে হলেও আমি তার প্রতিবাদ করব। আমার ওই খেয়ে আমার ওই পরে তুমি আমার বিরুদ্ধে কথা বলছো? তুমি আমার ছেলে ভাবতেও আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। যেই মেয়ের চরিত্র নিয়ে তার বাবা পর্যন্ত মুখ বুজে আছে, তুমি তার জন্য নিজের জন্মদাতা পিতার সামনে এভাবে উঁচু গলায় কথা বলছো? ঠিক আছে, আজ থেকে ধরে নিব আমার 3টি নয়, আমার 2টি ছেলে। কথাটা বলেই মাতব্বর সাহেব সেই জায়গা ত্যাগ করলো। সাথে ছিল আরো 2জন। তারাও চলে যাওয়ার সময় গ্রামের সবাইকে উদ্দেশ্য করে বলল, যে যার বাড়িতে চলে যান। বেগমের লাশ দাফনের কাজ সম্পূর্ণ করার পর এই মেয়েকে নিয়ে যেন তার বাবা যেন গ্রাম ছেড়ে দেয়। রাসেল হাওলাদার সেখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এতক্ষণ ধরে গ্রামের সবাই বাবা আর ছেলের কথা শুনছিল। মাতব্বর সাহেব চলে যাওয়ার সাথে সাথেই সবাই নিজেদের ভিতর কথা শুরু করলো। শোরগোল শুরু হয়ে গেল সবার মাঝে। সাথে আরো কিছু অপবাদ নতুন করে যুক্ত হলো নুরাইসার নামে, যে এই মেয়ের জন্য আজ বাপ ছেলের ভিতর ফাটল শুরু হয়েছে। এই মেয়ে এই গ্রামে থাকলে কেউ শান্তিতে থাকতে পারবে না। জলিল মিয়ার জন্যই জানতে পেরেছে এই মেয়ের চরিত্র কেমন। তা নয়তো যার ভাই 3 দিন হয়েছে মরার, সেই মেয়ে রাতের অন্ধকারে কি করে? সি সি সি। নুরাইসার বাবার তীব্র যন্ত্রণা শুরু হয় বুকের ভিতর। তিনি আর ভাবতে পারছেন না, এখনো ছেলে মরার শোক কেটে উঠতে পারেনি। চোখের সামনে সুখ দুঃখের সঙ্গী প্রাণপ্রিয় স্ত্রীর পলাশ মাটিতে পড়ে রয়েছে। একমাত্র মেয়ের চরিত্র নিয়ে কথা উঠছে। তার মেয়ে তো এমন ছিল না। তাহলে না না না, গ্রামের সবাই মিথ্যা বলতে পারে না, কিন্তু মন যে মানতে নারাজ। তার সিদ্ধান্ত নেয় লাশ দাফন করে মেয়েকে নিয়ে গ্রাম ছাড়বেন তিনি। যতই হোক, মেয়েটা যে অবুঝ ভুল করেছে হয়তো। রাসেল হাওলাদার নিজের বাসায় ফিরে আসে। তার প্রতি যতই রাগ দেখাক তার বাবা, সে কোনোভাবেই নুরাইসাকে গ্রাম ছাড়া হতে দিবে না। এমন অবিচার সে কিছুতেই করতে দিবে না তার বাবাকে। এতে যদি তার আর বাবার মাঝে সম্পর্কে ফাটল ধরে, তবুও সে এমন অন্যায় কিছুতেই করতে দিবে না। বাসায় ফিরতেই মাতব্বর সাহেব রাসেল হাওলাদারের মুখের উপর দরজা বন্ধ করে দিতে হুকুম করলো তার সহচর রাশেদ মিয়াকে। তারপর তিনি রাসেলকে উদ্দেশ্য করে বলল, যে সন্তান গ্রামের সবার সামনে নিজের বাবার বিরুদ্ধে যেতে পারে, তেমন সন্তানকে আমি সন্তান হিসেবে মানি না। আমি ধরে নিব আমার আরেকটি সন্তান ছিল, সে মারা গেছে। এবার তুমি যেতে পারো এই বাড়ি থেকে। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। কিন্তু বাবা, আমার কথা শুনুন। আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন, বের করে দিন। আমার থাকা খাওয়ার অভাব হবে না। কিন্তু আপনি ওই অসহায় মেয়ের সাথে যে অন্যায় করেছেন, সে অন্যায় আমি কিছুতেই করতে দিব না। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। মরে গেলেও তোমার ওই মুখ আমাকে আর দেখাবে না। আগামীকাল আমার সব সম্পত্তি আমার 4 সন্তানের নামে করে দিব। আমি আমার সিদ্ধান্তে অটুট থাকবো। দেখি তুমি কি করে ওই অলক্ষী অপয়া দুশ্চরিত্রা মেয়েকে এই গ্রামে রাখতে পারো। ধিক্কার জানাই আমি আপনার ওই সম্পত্তির উপর, যার অহংকারে আপনার চোখে কালো কাপড় পরে আছেন। হাত থাকলে ভাতের অভাব হয় না বাবা। আমিও আপনার সন্তান বাবা। আপনার শরীরের রক্ত আমার শরীরে বইছে। আপনি যেমন আপনার সিদ্ধান্তে অটুট, ঠিক তেমনি আমি আমার সিদ্ধান্তেই অটল থাকব। ওই অসহায় মেয়েকে ন্যায় বিচার দিতে গিয়ে যদি আমাকে বড় কোনো সিদ্ধান্ত নিতে হয়, আমি সেটাই নিব। তবুও দুপুরের ভেতর বেগমের লাশ দাফন সম্পন্ন হয়েছে। নুরাইসা নির্বোধের মতো পুড়ে যাওয়া বাঁশের খুঁটি ধরে বসে আছে। মুখে কোনো কথা নেই তার, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে আছে। গ্রামের কোনো মহিলাই আর আসেনি নুরাইসার পাশে। নুরাইসার বাবা বসে আছেন।
একটু পরে তিনি এই গ্রাম ছাড়বেন। এমন সময় রাসেল হাওলাদার আসে তার সামনে। নুরাইসার বাবার 2 হাত রাসেল হাওলাদার নিজের হাতের মুঠোয় নিয়ে তাকে বলে, এই যে আমি হাওলাদার বাড়ির ছোট ছেলে, তার পরিচয় আজ শুধুই রাসেল। এই 2 হাত ছাড়া আমার বলতে আর কিছু নেই। এই যে আমার শরীরে যে কাপড়গুলো আছে তাও আমার জায়গায় কেনা নয়। এসব কেন বলছো বাবা? এইসব বলছি এর জন্যই, কারণ আমি বেকার ছেলে, যার আজ থেকে ঠিকানা হয়তো কোনো গাছতলায় হবে। 2 হাতে পরিশ্রম করে নিজের পেটের হাত জোগাড় করতে হবে। যার কোনো পরিবার নেই, হয়তো ঠিকমতো কারোর মুখে 3 বার খাবার তুলে দিতেই হিমশিম হয়ে যাব, সেই আমি আপনার মেয়ে নুরাইসাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আপনি কি আপনার ওই অবুঝ মেয়েকে আমার হাতে তুলে দিবেন? কথা দিচ্ছি, পৃথিবীর সব কিছুর অভাব থাকলেও ভালোবাসার অভাব কোনোদিনও বুঝতে দিব না আমি তাকে। কি বলছো বাবা তুমি এসব? তোমার বাবা জানলে? আমার বাবা নেই, আজ থেকে আমি তার কাছে মৃত সন্তান। আমার বলতে শুধু আমি আছি। আপনি কি আপনার অবুঝ মেয়ের জন্য আমাকে তার জন্য যোগ্যপাত্র মনে করে তার হাতটা আমার হাতে তুলে দিবেন? আলহামদুলিল্লাহ, এত পরম সৌভাগ্য আমার মতো এক সামান্য। আপনার থেকেও আমি আরো অতি সামান্য একটা মানুষ, যার কিছু নেই 2 হাত ছাড়া। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার এত কষ্টের মাঝেও কি সুখ দিলা। আল্লাহ গো, আমার ওই অবুঝ মেয়ের কপালে সত্যি কি এমন সোনার টুকরো ছেলে দিছো গো তুমি আল্লাহ। আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না গো আল্লাহ। তুমি আমার দিন দুপুরে স্বপ্ন দেখাইতেছো না তো আল্লাহ? রাসেলের মুখে হাসি ফুটে উঠে। নুরাইসার বাবা 2 হাত তুলে আল্লাহর কাছে আকুতি করছে তা দেখে চোখ ঘুরিয়ে রাসেল একবার নুরাইসার দিকে তাকায়। এই অবুঝ নির্বোধ মেয়েটা আজ বাদে কাল তার বউ হবে। মেয়েটা এখনো তাকে দেখলে ভয় পায়। ভাবা যায় যখন জানতে পারবে তার সাথেই সারাটা জীবন কাটাতে হবে তার, তখন তার মুখ ভঙ্গি কেমন হবে। নুরাইসা তখনও বসে আছে সেই নিষ্পলক ভাবে সামনের দিকে তাকিয়ে। তার সামনে যে রাসেল হাওলাদার আর তার বাবা মিলে এত আলোচনা করলো, কিছুই তার বোধগম্য হলো না। রাসেল সিদ্ধান্ত নেয় সে এই পোড়া বাড়িটা বাঁশ দিয়ে আবার নতুন করে গোছাবে। নুরাইসার বাবা রাসেলকে নিষেধ করে নতুন ঘর আবার না বাঁধতে এখানে। মাতুব্বর সাহেব যখন নিজে বলেছে এই গ্রাম তাদেরকে ছাড়তে হবে, তাহলে গ্রামবাসীরাও তাদের এখানে থাকতে দিবে না। কারণটা সবার জানা, তা হলো এই বাড়ির জমিটা তাদের নয়, রাসেলের দাদার মানে মাতুব্বর সাহেবের বাবার। তিনি বেঁচে থাকতে তাদের এখানে থাকার অনুমতি দিয়েছিল, সেখান থেকেই তারা এখানে থাকে। মাতব্বর সাহেবও আর দ্বিমত করে না। বাবার কথার উপর তিনিও কথা বলতেন না। তাই বাবা মারা যাবার পর তিনি যখন প্রথম গ্রামের পঞ্চায়েত হিসেবে নিয়োজিত হন, তখন থেকে তারও কোনো আপত্তি থাকে না নুরাইসার বাবা এখানে থাকাতে। কিন্তু এখন যখন তিনি চাইছেন না তারা এখানে থাকুক, নুরাইসার বাবারও আর জোর নেই এখানে থাকার। রাসেলের দাদা বেঁচে থাকলে বিষয়টা আলাদা ছিল। পুরো একটা দিন পার হয়ে যায়। রাসেল হাওলাদারের বড় ভাই রাজন হাওলাদার নুরাইসাদের বাড়ি খালি হয়েছে কিনা দেখার জন্য আসলে দেখে রাসেল হাওলাদার সেখানে উপস্থিত। শুধু তাই নয়, কোদাল দিয়ে মাটি কেটে ঘর উঁচু করে করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং নুরাইসার বাবা বারবার রাসেলকে নিষেধ করছে, তবুও সে শুনছে না। রাজন হাওলাদার বরাবরই তার বাবার মতন টাকার অহংকার আর বংশের গৌরবে মানুষকে মানুষ বলে মনে করে না। সম্পত্তির লোভ বরাবর তার একটু বেশি। তার উপর মাতব্বর সাহেব যখন বলেছে রাসেল হাওলাদারকে সম্পত্তির 1 কানাও করিও দিবে না এবং লিখিত স্ট্যাম্প তৈরি করেছেন, রাসেল হাওলাদারকে সে ত্যায্য পুত্র করেছেন, সেখানে ছোট ভাইয়ের সাথে সখ্যতা গড়ে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন লোক সে নয়। রাজন হাওলাদার রাসেলের হাত ধরে থামিয়ে দেয় মাটি কাটতে। 2 ভাইয়ের রেশারেশি শুরু হয়ে যায়। রাসেল হাওলাদার রাজন হাওলাদারের প্রতিটি কথার পাল্টা জবাব কাটতে কাটতে এক পর্যায়ে রাজন হাওলাদার রেগে রাসেলের গালে চর বসিয়ে দেয়। যাবার সময় বলে যায় সে এর বিহিত করেই ছাড়বে। পরোয়া করে না তাতে রাসেল হাওলাদার, সে তার মতো নিজের কাজ করে যাচ্ছে। কেটে যায় আরও একটা দিন। গ্রামের 2 মাতব্বর সহ রাসেলের বাবা উপস্থিত হয় নুরাইসাদের বাড়িতে। সাথে গ্রামের অনেকেই ছিল। রাসেলের সাথে কোনো কথা না বলে নুরাইসার বাবাকে উদ্দেশ্য করে গ্রামের সবাইকে ডেকে এনে বললেন এই গ্রাম থেকে তাদেরকে বেরিয়ে যেতে। যদি সসম্মানে না বের হয়, আজ থেকে তাদের এক ঘরে করে থাকতে হবে। যদি কোনো ব্যক্তি তাদের প্রতি সহানুভূতি দেখাতে যায়, তাহলে তাদের সাথে তাকেও এক ঘরে করে রাখতে বাধ্য হবেন তিনি। রাসেল তার বাবার সাথে কথা বলতে এগিয়ে আসতে গেলে কোনো কথা ছাড়াই হাতের ইশারায় রাসেলকে এগিয়ে আসতে থামিয়ে দিলেন এবং গ্রামবাসীর উদ্দেশ্য করে বললেন, আমি আমার পরিবার সম্পর্কে কখনোই গ্রামবাসীকে কোনোদিন কিছু বলিনি, তবে আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতেই হচ্ছে, যেটা না বললেই নয়। গত 2 দিন আগেও আমার 3টি ছেলে সন্তান ছিল। 2 দিন আগে আমি আমার ছোট ছেলের সাথে সব সম্পর্ক ছিন্ন করে
তার সব স্মৃতিকে আগুনে পুড়িয়ে আমার পরিবার সহ আমি দাফন করেছি তাকে। এখন থেকে আমার 2টি ছেলে আর 2টি মেয়ে সন্তান আছে, সেটাই জানবো। গ্রামের সবাইকে উদ্দেশ্য করে বলছি, যদি আমার এই 4 সন্তান বাদে কেউ যদি আমার পরিচয় নিয়ে আপনাদের কাছে যায়, তাকে দূর দূর করে তাড়িয়ে দিবেন। এটা আমার অনুরোধ গ্রামবাসীর কাছে। 3 মাতব্বর আর রাজন হাওলাদার বাদে সবার মুখে রাসেলকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। এটা দেখে রাজন হাওলাদারের মুখে হাসি ফুটে ওঠে। রাসেল হাওলাদার চোখ বন্ধ করে তার বাবার প্রতিটা কথা হজম করে নেয়। কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে থাকে সে। কিছু একটা মনে করে চোখ খুলে স্মিথ এসে এক কঠিন সিদ্ধান্ত নেয়। বিচার শেষ হওয়ার পর যে যার মতন চলে যায় নিজের বাড়িতে। রাসেল হাওলাদার একটা কাঠের তৈরি চৌকির উপর বসে নুরাইসাকে নিজের কাছে ডাকে। নুরাইসা রাসেলের সামনে যেতে ভীষণ ভয় পায়। নুরাইসার বাবা নুরাইসাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাসেলের সামনে নিয়ে আসে। যদি কিছু মনে না করেন, আমি নুরাইসার সাথে আলাদা একটু কথা বলতে পারি? নুরাইসার বাবা হাসি মুখে নুরাইসাকে রেখে একটু দূরে গিয়ে দা দিয়ে বাঁশের চাটাই বানাতে বসে। নুরাইসা তার বাবাকে যেতে দেখে সেও হাত গুটিয়ে যেতে নিলে রাসেল থামিয়ে দেয় নুরাইসাকে আর বলে, বসো এখানে। নুরাইসা মাথা 2 দিক নাড়িয়ে না বুঝায় সে বুঝবে না। আমি বাঘ ভাল্লুক কোনোটাই নই যে আমাকে এভাবে ভয় পেতে হবে। তুমি যতটা শান্ত মেয়ে, আমি ঠিক ততটাই স্বাভাবিকভাবে তোমার সাথে কথা বলতে চাইছি। তুমি যদি অস্বাভাবিক ব্যবহার করো, আমি কিন্তু অশান্ত হয়ে তোমার সাথে কথা বলতে বাধ্য হব। চুপচাপ এখানে এসে বসো। নুরাইসা বাধ্য মেয়ের মতো রাসেলের থেকে 2 হাত দূরে ছোট একটি ফিরা নিয়ে হাত কসলাতে কসলাতে বসে পড়ল। তোমার পুরো নাম কি? নুরাইসা জান্নাত। মাশাআল্লাহ। তুমি এখন কিসে পড়ো? মানে স্কুলে না কলেজে পড়ো? ক্লাস 10-এ পড়ি। তুমি জানো আমি পড়াশোনায় কতটুকু এগিয়েছি? নুরাইসা চোখ তুলে তাকায় রাসেলের দিকে। এই প্রথম নুরাইসা রাসেলের দিকে এত কাছ থেকে তাকিয়েছে। রাসেল দেখতে কেমন তা এই কয়দিনের মধ্যে একদিনও দেখেনি সে। তরতাজা যুবক রাসেল হাওলাদার, মুখে চাপ দাড়িতে তার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে মনে হলো নুরাইসার। আমি অনার্স ফাইনাল ইয়ার পর্যন্ত পড়েছি, বাকিটা পড়তে পারবো বলে মনে হয় না। যাই হোক, এই গ্রামে ক্লাস 10-এ পড়া মানে তুমি অবুঝ নও। আচ্ছা, তোমার মায়ের যখন বিয়ে হয়েছিল, তোমার মায়ের বয়সটা কেমন ছিল? তোমার মতো নাকি তোমার থেকে ছোট? আমার থেকে ছোট ছিল, পড়াশোনা করে নাই। আম্মা ক্লাস 3 পর্যন্ত পড়ে, আর পড়তে পারে নাই। কত অল্প বয়সে বিয়ে করে কত কষ্ট সহ্য করেছে তোমার বাবার সংসারে, তাই না? অনেক কষ্ট করে আম্মা। কাঁথা সেলাই করতো রাত জায়গা, দিনের বেলা ছুটা কাজ করতো। বাবাও অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে আমাদের সংসার চালাইতো আমার আম্মা আর আব্বা। তুমি পারবে না তোমার মায়ের মতো কষ্ট করে সংসার করতে? তবে তোমার মায়ের মতো ছোটা কাজ করতে হবে না, রাত জেগে কাঁথাও সেলাই করতে হবে না, শুধু কষ্ট করে সংসার করতে হবে। মানে? আচ্ছা, তুমি স্বপ্ন দেখো না তোমার একদিন ঘর হবে, সংসার হবে, তোমার স্বামী থাকবে, সন্তান থাকবে, তোমার নিজের একটা পরিবার হবে, সেখানে হাজার কষ্টের মাঝে সুখ খুঁজে নেবে। দেখো না এমন স্বপ্ন? নুরাইসা মাথা নিচু করে নেয়। প্রতিটা মেয়েই স্বপ্ন দেখে তার একটা ঘর হবে, সংসার হবে, স্বামী সন্তান নিয়ে সুখে থাকবে। এটা জিজ্ঞেস করার কি আছে? আর তাকেই বা কেন জিজ্ঞেস করছে বুঝতে পারছে না নুরাইসা। তোমার সুখ দুঃখের সঙ্গে করে নেবে আমায়? তুমি কি তোমার স্বামী হিসেবে আমাকে গ্রহণ করবে? কথা দিচ্ছি, তোমাকে অসম্মান করব না কখনো। সারা জীবন যত কষ্ট দুঃখ যত যাই আসুক, সব সময় তোমার পাশে পাবে আমাকে। আল্লাহ গো, হতে পারে না। বলেই এক ছুটে চলে যায় তার বাবার পাশে। কয়েকদিনের মধ্যে নুরাইসাদের ঘরের কাজ সম্পূর্ণ করে রাসেল আর নুরাইসার বাবা মিলে রাসেলকে নুরাইসার বাবা এই জমির বিষয়ে সব খুলে বলে। রাসেল এটা নিয়ে আর মাথা ঘামায় না। বেগমের এক জোড়া কানের দুল ছিল, তা বিক্রি করে কিছু টাকা নিয়ে আসে। 3 গ্রাম দূর থেকে নুরাইসার বাবা। নিজের গ্রামে কেউ তাদের সাহায্য তো দূর, কথাও বলে না। নুরাইসার বাবাকেও কোনো কাজ দেয় না কেউ। রাসেল 2-3 গ্রাম দূরে নিজের জন্য কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। এভাবে কিছুদিন চলতে থাকে। কোনো কাজের সন্ধান না পেয়ে বহুদূর গ্রামে দালান বাড়িতে বাড়ি নির্মাণ তৈরি কাজে তাদের সহায়তা করলে দিন শেষে কিছু টাকা নিয়ে বাড়িতে ফিরত রাসেল। আশেপাশের লোকজন নুরাইসার নামে আরো বেশি কানাঘুষা শুরু করে দেয়। একটা যুবতী ছেলে আর একটা যুবতী মেয়ে কি করে এক বাড়িতে থাকতে পারে, এটা নিয়েও আলোচনার শেষ থাকে না। রাসেলেরও খুব খারাপ লাগে বিষয়টা নিয়ে ভাবতে, তবে নিজের জন্য নয়, নুরাইসার জন্য খারাপ লাগে। রাসেল হাওলাদার সিদ্ধান্ত নেয় সে আর দেরি করবে না। কাজের সন্ধান পায় বা না পায়, বিয়েটা আগে করা জরুরি। নুরাইসার বাবাকে রাসেল যখন বলে বিয়ের কথা, তিনি খুশিতে আত্মহারা হয়ে যায়। অভাব তো সারা জীবনই লেগেই থাকবে, তাই বলে কি জীবন থেমে থাকে?
রাসেল টুকটাক 3 জন মানুষের খাবার এবং একান্ত প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে নেয়। সাথে নুরাইসার বাবাও সাহায্য করে। নুরাইসা টুকটাক রান্না শিখে নেয়। তবে রাসেলের সেদিনের বলা কথার পর থেকে আর ভুলেও রাসেলের সামনে আসে না। এই নিয়ে রাসেলের মনে কৌতূহল জন্মালেও পরক্ষণ বুঝতে পারে নুরাইসা রাসেলকে দেখলে লজ্জা পায়। 2 দিন পর নুরাইসার বাবা সহ নুরাইসা আর রাসেল পাশের গ্রামে গঞ্জে গিয়ে ছোট কাজী অফিস থেকে বিয়ে করে নেয়। নুরাইসা এই বিয়েতে অমত থাকলেও বাবার কথায় রাজি হতে বাধ্য হয়ে যায়। বেড়া দিয়ে ছোট করে আপাতত 2টা ঘর তৈরি করা হয়েছিল। একটাতে নুরাইসা থাকে, যা আজ থেকে রাসেল আর নুরাইসার হয়ে যায়। অন্য ঘরে নুরাইসার বাবা। এই কয়দিন তিনি বারান্দায় থাকলেও আজ থেকে তিনি অপর রুমে থাকবে বলে সিদ্ধান্ত নেয় রাসেল। নুরাইসার বিয়েতে নতুন বউয়ের জন্য যা যা বরাদ্দ থাকে রাসেল তার কিছুই দিতে পারেনি। তবে লাল টুকটুকে একটা সুন্দর দেখতে ওড়না আর একটা লিপস্টিক সাথে লাল টিপ এনে দিয়েছিল। নুরাইসার বাবা সামান্য এই কয়টা জিনিস দেখেই বেজায় খুশি হন। তিনি যখন বেগমকে বিয়ে করেন তখন বেগমকে যে বেনারসি পরিয়ে বিয়ে দেওয়া হয়েছিল তা ছিল বেগমের বড় ভাবির। বিয়ের দিন সকালে বেগমের শরীর থেকে টান দিয়ে খুলে নিয়েছিল বেনারসি। সেদিন নুরাইসার বড় মামি নুরাইসার বাবা লজ্জায় সেদিনের পর থেকে আর শ্বশুর বাড়িতে যাননি। মূলত বেগমের বিয়েটা হুট করেই হয়েছিল। নুরাইসার বাবা তখন বিয়েতে রাজি ছিল না, কিন্তু নুরাইসার দাদি বেগমকে দেখে তখনই ছেলের বউ করে নেবেন বলে সিদ্ধান্ত নেয়। ছেলেকে কোনো মতে বেগমদের বাড়িতে নিয়ে গিয়েছিল। একবার যদি ছেলে এই বাড়ি থেকে বের হয় তাহলে আর এই বিয়ে করানো সম্ভব নয় বলে মনে করেন নুরাইসার দাদি। তাই তিনি নুরাইসার নানিকে বলেন আগে বিয়েটা দিতে, তারপর বিয়ের জন্য কেনাকাটা করবে। বিয়ে হয়ে যাবার পর হঠাৎ করে রাতে ঝড় বৃষ্টি শুরু হয়। তার জন্য তারা সেদিন রাতে আর বিয়ের কেনাকাটা করতে পারেনি। আর সকাল হতেই নুরাইসার মামি বেগমের শরীর থেকে কাপড় টেনে নেয়। তার এমন ব্যবহারে আর কোনোদিনও মুখো হয়নি নুরাইসার বাবা। বছর খানেক খুব ভালো কাটে নুরাইসার বাবার। তবে নুরাইসা যখন পেটে, একদিন নুরাইসার দাদি অসুস্থতায় ভুগে মারা গেলে অন্য ছেলেরা মিলে নুরাইসার বাবা আর মাকে সে বাড়ি থেকে বের করে দেয়। নুরাইসার বাবা অতিরিক্ত সরল মনের মানুষ ছিল, যে তাকে যা বোঝায় সে তাই সত্যিই ধরে নিত। নুরাইসার চাচা নুরাইসার বাবাকে বলেন তার নামে কোনো সম্পত্তি নেই, যা ছিল তা মায়ের চিকিৎসার জন্য বিক্রি করে দেওয়া হয়েছে। সরল সোজা নুরাইসার বাবা হাসি মুখে তা মেনে নিয়ে বেরিয়ে আসে সেখান থেকে। তারপর এই গ্রামে এসে কষ্ট করে তাদের সুখের সংসার গড়ে তোলে। সেদিন নুরাইসার বাবা তার স্ত্রীকে পরের কাপড় পরিয়ে সেজেগুজে বিয়ে করার পরিণাম সে জানতে পারে পরের দিন সকালে। আজ জামাই তার সামান্য কিছু নিজ টাকায় মেয়ের জন্য যা এনেছে তাতেই খুশি। কেউ অন্তত মেয়ের শরীর থেকে কাপড় তো আর খুলতে পারবে না। নুরাইসা একরাশ ভয়ে জড়তা নিয়ে বসে থাকে ঘরের জমিনে। খেজুর পাতায় বোনা পাটি বিছিয়ে তার উপর একটা নতুন চাদর বেছানো, মাথার কাছে রাখা একটা বালিশ। এই ঘরে নেই কোনো ফুলের গন্ধ আর নেই কোনো সজ্জা। তবে তাদের সামনে একটা ল্যাম্পও আছে যা নিভু নিভু করছে, যখন তখন তা নিভে যেতে পারে। নুরাইসা ভয়ে কান্না করে দিবে এমন অবস্থা হচ্ছে। যে মানুষটাকে এত ভয় পায় সেই মানুষটার সাথে সারা রাত কিভাবে কাটাবে ভাবতেই নুরাইসার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। নুরাইসা মাথা নিচু করে রেখেই আর চোখে একবার রাসেলকে দেখে নেয়। রাসেল তার দিকেই তাকিয়ে আছে। এবার নুরাইসার ভয়টা আরো বৃদ্ধি পায়। একটু একটু করে পিছিয়ে যেতে থাকে সে, আর রাসেল শুধু তাকিয়ে দেখে নুরাইসা কি করছে। মনে মনে খুব হাসি পাচ্ছে তার, তবুও ঠোঁটের কোণে হাসিটা লুকিয়েই নুরাইসাকে দেখছে। নুরাইসার ঠোঁট ফুলিয়ে কেঁদে দিবে এমন সময় রাসেল আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ করতে। পাশের ঘরে তার বাবা। নুরাইসা মাথা নিচু করে হাঁটু ভাঁজ করে বসে। রাসেল বেড়ার দরজাটা দিয়ে বিছানার উপর বসতেই ভয়ে লাফিয়ে উঠে। এটা দেখে রাসেল বলে, ভয় পেও না, তোমার অনুমতি ছাড়া আমি তোমাকে স্পর্শ করেও দেখবো না। আজ তোমার সাথে কিছু কথা বলতে চাই, তুমি কি শান্ত হয়ে আমার কথাগুলো শুনবে? নুরাইসা কাঁদো কাঁদো মুখ করে হালকা মাথা কাত করে বোঝায় সে শান্তভাবে শুনবে। পাশের ঘরে তোমার বাবা, তাই আস্তে কথা বলছি। আমি তোমার দিকে একটু এগিয়ে আসি, ভয় নেই। আমি আগেই বলেছি তোমার অনুমতি ছাড়া আমি তোমাকে ছুঁয়েও দেখবো না। নুরাইসা মাথা নাড়িয়ে আবারও সম্মতি দেয়। রাসেল আর একটু নুরাইসার দিকে এগিয়ে বসে তারপরে বলে, আমার বিয়েটা যেভাবে হবে কখনো কল্পনা করিনি, কিন্তু কপালে হয়তো এভাবে বিয়ে করা লেখা ছিল। আমার বর্তমান অবস্থা কি সেটা তুমি খুব ভালো করে জানো। তোমাকে বিয়ের বেনারসি কিনে দিব এতটুকু সামর্থ্য আমার এখনো হয়ে ওঠেনি। যতটুকু পেরেছি করেছি তোমার জন্য, এই জন্য তুমি আমার উপর অসন্তুষ্ট হয়েও না। নুরাইসা চুপ করে হাত পা গুটিয়ে বসে আছে, মাঝে মাঝে শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নিচ্ছে। আমাকে কিছুদিন সময় দাও, আমি তোমার প্রয়োজনীয় সবকিছু এনে দিব। এতটুকু ভরসা আমি তোমাকে দিতে পারি। দুপুরে মেহেদি বেটেছিলে দেখলাম, হাতে দাওনি।
নুরাইসা রাসেলের দিকে মাথা নিচু করেই তাকায়। সে মেহেদি বেটেছে, এই লোকটা কি করে জানলো? শুনেছি বিয়েতে মেহেদির রং গাঢ় হলে নাকি সেই দম্পতির ভালোবাসা অনেক গভীর হয়। কথাটা কতটা সত্য জানি না, তবে তোমার হাতের মেহেদিটা ধরে দেখতে ইচ্ছে করছে। আমাদের ভালোবাসা কতটা গভীর হবে তাও জানতে খুব মন চাইছে। আচ্ছা, তোমার হাতের মেহেদির রংটা কি গাঢ় হয়েছে নাকি ফ্যাকাশে? নুরাইসা রাসেলের কথায় হাঁটুর উপরে রাখা হাতটা মেলে দেখলো মেহেদির রংটা পুরে লালে কালোর মাঝে সবুজ আবরণ মনে হচ্ছে। তার মানে কি তাদের ভালোবাসাটাও খুবই গভীর আর গাঢ় হবে? কিন্তু যে লোকটাকে জমের মতো ভয় পায় নুরাইসা, সেই লোকটার প্রতি তার ভালোবাসা কিভাবে জন্মাবে? রাসেল নুরাইসার হাতে উকি দিয়ে দেখতে গেলে নুরাইসা ফট করে হাতের মুঠো বন্ধ করে নেয়। রাসেল হালকা হেসে বলে, মেহেদির রং যেমনই হোক, আমার ভালোবাসায় বিন্দু পরিমাণ খাদ থাকবে না, এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। বুক পকেট থেকে রাসেল একটা ছোট কৌটা বের করে নুরাইসার সামনে রেখে বলে, বিয়ের রাতে স্বামী নাকি তার স্ত্রীকে কাবিননামার স্বরূপ কিছু না কিছু দেয়। আমার তোমাকে দেওয়ার মতো তেমন কিছু আপাতত নেই মুখের কথা ছাড়া, তাই কিছু দিতে পারছি না। গতকাল গঞ্জের থেকে এই কাজলটা কিনেছিলাম তোমার জন্য, রাতে তোমাকে এটা পড়তে বলবো বলে। একবার চোখে দেবে এটা? নুরাইসার কাজল পরতে খুব ভালো লাগে। সে স্কুলে যাবার সময় প্রতিদিন এটা পরতো। এটা নিয়ে তার আম্মা প্রায় তাকে বলতো, জামাইকে বলবো গঞ্জের থেকে বউয়ের জন্য কিছু আনুক আর না আনুক হাতে করে যেন কাজলটা কিনে আনে মনে করে। নুরাইসা হেসে বলতো, কিনে আনার কথা তোমার বলতে হবে না। তার বউকে সে ভালোবাসলে নিজের থেকেই কিনে এনে বলবে, নাও বউ, এটা পরে জলদি আসো তো, তোমাকে কাজল চোখে দেখে নয়নটা ঝুরাই। তারপর দুজনেই হেসে দিত। নুরাইসার পুরনো কথা মনে পড়তেই চোখের পানিতে টলমল হয়ে যায়। কাপা কাপা হাতে রাসেলের হাত থেকে কাজলটা নিলে রাসেল পেছনের বেড়াতে গোজা ছোট আয়নার কাছের টুকরো নুরাইসার সামনে ধরে। নুরাইসা রাসেলের দিকে একবার তাকিয়ে ছোট কৌটার মুখ খুলে ডান হাতের কোণায় আঙুলের মাথায় কাজল তুলে তা চোখে পরে নেয়, একে একে দুই চোখে। ইস, নয়ন জুড়িয়ে গেল আমার। শোনো হে কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার পানিতে। নুরাইসা এবার খুব লজ্জা পেয়ে যায়। নিজের চোখ লুকিয়ে নেয় নুরাইসা। যদি কিছু মনে না করো, তোমার হাতটা একটু ধরতে পারি? তবে তোমার সমস্যা হলে হাত দিতে হবে না। নুরাইসা এবার চিন্তায় পড়ে, সে কি করবে এবার? হাত দিবে নাকি দিবে না ভাবতে থাকে। তারপর কি মনে করে হাঁটুর উপর থেকে ডান হাতটা একটু নিচে নামিয়ে নেয়। একটু এগিয়ে দিতেই রাসেল নুরাইসার হাত ধরে নেয়। দুই হাত দিয়ে ধরে নুরাইসার হাতের মুষ্টি মিলে দেখে রাসেল গাঢ় লাল রঙের গোল ছোট বৃত্ত আঁকা হাতের তালুতে, আর প্রতিটা আঙ্গুলের মাথায় মেহেদি দিয়ে একটা কর ঢেকে রাখা। মাশাআল্লাহ। নুরাইসার হাতে একটা চুমু এঁকে দেয় রাসেল। এক অদ্ভুত শিহরণ খেলে যায় নুরাইসার শরীরে। নুরাইসা হাত কেড়ে নিতে গেলে রাসেল হাতটা শক্ত করে ধরে নেয়। নুরাইসা এতক্ষণ একটু স্বাভাবিক হলেও এবার পুরো শরীর ভয়ে কাঁপতে থাকে। তোমার অনুমতি নিয়ে হাতটা ধরেছি, এখন সরিয়ে নিচ্ছ কেন? এই হাতটা ধরেছি মৃত্যুর আগ পর্যন্ত আর ছাড়বো না তার জন্য, আর তুমি ছাড়িয়ে নিচ্ছ। একদিন দেখো, এই হাত ভয়ঙ্কর কাজ করতেও দ্বিধা করবে না আমার জন্য। এতটাই ভালোবাসতে চাই আমি তোমাকে। আচ্ছা বাদ দাও এসব, তুমি কি আরো পড়তে চাও? মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। তুমি যে স্কুলে পড়ছিলে সেই স্কুলে আমি গিয়েছিলাম, তারা কোনোভাবেই তোমাকে আর সেই স্কুলে অ্যালাউ করবে না বলছে। তুমি কষ্ট করে দূরে যে পড়তে পারবে, সমস্যা নেই, আমি নিজে তোমাকে দিয়ে আসবো। নুরাইসার কাঁপতে থাকা হাত থেমে যায়। অবাক হয়ে রাসেলের দিকে তাকিয়ে থাকে নুরাইসা। সত্যি এই ভয়ঙ্কর মানুষের কথায় জাদু আছে। কেমন আপন আপন মনে হচ্ছে নুরাইসার, কিন্তু শরীরে এমন কাঁপন ধরছে কেন এই ভয়ঙ্কর লোকের ছোঁয়ায়? এই কাঁপন কি ভয়ের জন্য হচ্ছে নাকি ভালো লাগার জন্য? অজানা নুরাইসার। আমি একা একাই সব কথা বলে যাচ্ছি, তোমার বলার কিছু নেই? নুরাইসা মাথা ডানে বামে নেড়ে না বুঝালো। রাসেল মৃদু হাসলো। মাথার কাছে একটা বালিশ দেখে বলল, একটা বালিশ দিয়ে আমাদের জীবন শুরু করতে হবে, এটা কিন্তু ভালোবাসার একটা স্তরে পড়ে। তুমি আমার বুকে মাথা রেখে ঘুমোতে পারো, আমার খুব ভালো লাগবে। নুরাইসা নিজেকে গুটিয়ে নেয়। এটা দেখে রাসেল বলে, আচ্ছা থাক, তোমাকে আমার বুকে ঘুমোতে হবে না। এক কাজ করো, দুপুর থেকে মাথাটা খুব ধরেছে, আমার একটু মাথায় হাত বুলিয়ে দাও। রাসেল বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। নুরাইসা আস্তে আস্তে তার কাপা কাপা হাত এগিয়ে দেয় রাসেলের মাথার উপর। রাসেল মুচকি এসে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ার ভান করে। নুরাইসা মাথায় হাত বুলাতে বুলাতে রাসেলের কপালের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে কখন সে জানে না।
রাসেল খুব সাবধানে নুরাইসাকে ধীরে ধীরে নিজের হাতের উপর নিয়ে নেয়। নুরাইসা ছোট পাখির ছানার মতো রাসেলের বুকে পরম আবেশে ঘুমিয়ে লেপ্টে যায় তার অজান্তেই। সকালে ঘুম থেকে উঠে নুরাইসা নিজেকে রাসেলের বুকে আবিষ্কার করে। ছ্যাদ করে উঠে তার বুক। নুরাইসা সরে যেতে গেলে রাসেল ঘুমের মধ্যে নুরাইসাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দেয় নুরাইসার। লজ্জায় মরমর অবস্থা হয় নুরাইসার। তাহলে কি সারা রাত এই ভয়ঙ্কর মানুষের বুকে ঘুমিয়েছিল সে? ভাবতেই গলা শুকিয়ে আসে তার। এক অদ্ভুত অনুভূতি নিয়ে নুরাইসা নিজে রাসেলের বুকের বাঁ পাশে হাত রাখে। রাসেলের হৃদয় স্পন্দন যত দ্রুত গতিতে চলছিল, নুরাইসার মন ততই রাসেলের সাথে মিশে যেতে চাইছিল। নুরাইসার অনুভূতি বুঝতে পেরে রাসেল আপন করে নিয়েছিল নুরাইসাকে। কোনো বাধা ছাড়াই নুরাইসা নিজেকে সঁপে দেয় রাসেলের কাছে। এভাবেই কাটছিল নুরাইসা আর রাসেলের দাম্পত্য জীবন। রাসেলের ছোট ছোট কথার মায়ায় পড়ে যায় নুরাইসা। রাসেল ধীরে ধীরে নুরাইসাকে স্বাভাবিক করে নেয়। রাসেলের প্রতিটা কাজে নুরাইসা রাসেলকে ভালোবাসতে বাধ্য হয়। 2 গ্রাম দূরে গিয়ে বিকেলে বাচ্চাদের পড়াতো, আর সকালে এই দালান কাজ ওই দালানের কাজে শ্রমিকদের সহায়তা করত। এর থেকে যা টাকা পেত তা দিয়েই বেশ ভালোই সংসার চলছিল তাদের। অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না রাসেল নুরাইসার ছোট্ট সংসারে। 2-3 গ্রাম দূরে গ্রামগঞ্জে একসাথে যেত চুরি ফিতা প্রয়োজনীয় জিনিস কিনতে। রাতের অন্ধকারে দুজন একসাথে বসে চন্দ্রবিলাস করত। ঘরের পেছনে পুকুর পাড়ে নুরাইসাকে 2 গ্রাম দূরের স্কুলে ভর্তি করিয়ে দেয় রাসেল। রোজ স্কুলে নিয়ে যাওয়া, আবার বিকাল 4টার মধ্যে রাসেলের টিউশনি শেষ করে একসাথে বাড়িতে আসতো তারা। রাতে রাসেল নুরাইসাকে নিজে পড়াতো। এক ঘরে করে দেওয়ার পরেও রাসেল হাওলাদার বাড়ি থেকে বেরিয়ে বাইরে গ্রামে যেতে পারত, কারণ সে মাতব্বরের ছোট ছেলে হওয়ায় মানবতার খাতিরে কেউ রুষ্ট আচরণ করতো না তার সাথে। গ্রাম থেকে মাতব্বর সাহেবেও বের করতে পারেনি, কারণ নুরাইসার বাবা যে জমির উপর ঘর করে থেকেছেন সেটা ছিল সরকারি খাস জমি। রাসেলের দাদা নুরাইসার বাবাকে বলেছিল এখানে ঘর তুলে কিছুদিন থাকার পর তিনি সরকারিভাবে দরখাস্ত করবেন, যেন ওইটুকু খাস জমি অসহায় নুরাইসার বাবাকে দেন। মাতব্বর সাহেব যখন নুরাইসার বাবাকে জোর করে নামিয়ে দিতে যায়, তখন রাসেল ঢাল হয়ে দাঁড়িয়ে গ্রামের সবার সামনে বলে, এই খাস জমির উপর যারা বসত করে তারা ছাড়া আর কারোর অধিকার নেই সরকার ছাড়া। এই কথা রাসেলের দাদি কোনোভাবে রাসেলকে জানায়, তাই রাসেল জোর দিয়েই থাকতে পারে সেখানে। তাছাড়া রাসেলের যাবতীয় প্রয়োজনীয় জিনিস সে নিজের গ্রামের থেকে নয়, অন্য গ্রাম থেকে সংগ্রহ করত। নুরাইসা, রাসেল ও নুরাইসার বাবা তারা 3 জন গ্রামে কারোর সাথে কথা বলতো না, আর গ্রামের মানুষ এক ঘরে করে দেওয়ার ভয়ে তাদের সাথেও কথা বলতো না। প্রথম নুরাইসার বাবা কারোর সামনে গেলে তারা মুখ ঘুরিয়ে নিত। এটা দেখে রাসেল কড়াভাবে নিষেধ করলো তার শ্বশুর মশাইকে যেন মারা গেলেও কারোর সাথে কথা না বলে তিনি। নিজের গ্রামে কারোর সহায়তা না পেলেও নিজের যোগ্যতা দিয়ে কর্মের পথ ঠিক খুঁজে বের করে রাসেল ইতিমধ্যে একটা ছোট কাজ পেয়ে যায়। 3 গ্রাম দূরে এক নতুন দালান তোলা হয়। সেখানকার সব সরঞ্জাম আনা নেওয়া দায়িত্ব দেয় রাসেলকে সেই দালানের মালিক। যাতায়াতের জন্য তারা একটা সাইকেলও কিনে দেন রাসেলকে। সুখে দিন কাটতে থাকলো রাসেলের, কিন্তু এই সুখ সহ্য হলো না গ্রামের কিছু মানুষের। নুরাইসা যে স্কুলে পড়াশোনা করতে যেত সেখানে কোনো না কোনো ভাবে সবাই জানতে পারে নুরাইসা একটা ধর্ষিতা মেয়ে। বিয়ের আগে প্রতি রাতে একটা ছেলের সাথে দেখা করত। একদিন খারাপ কিছু করতে গিয়ে ধরা পড়ে। মাঝবয়সী লোকের কাছে বাজে প্রস্তাব দেয় ওই মাঝবয়সী লোকটাকে। সেও রাজি হলে খারাপ কাজে লিপ্ত হতে গিয়ে যখন ধরা পড়ে, মেয়েটা সবার সামনে বলে ওই লোকটা তাকে ধর্ষণ করেছে। তারপর কোনোভাবে মাতব্বরের ছোট ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নুরাইসা। তাই তো নিজের গ্রামে কেউ ঠাঁই দেয়নি বলে দূরের গ্রামে পড়ার নামে ধান্দা করতে এসেছে নুরাইসা, এমন গুজব ছড়িয়ে পড়ে। গ্রামের স্কুল থেকে শুরু করে প্রায় মানুষের কাছে এই কথা পৌঁছে যায়। খারাপ চোখে দেখতে থাকে তারা নুরাইসাকে। এক পর্যায়ে নুরাইসাকে সবার সামনে অপমান করে আর বের করে দেয় স্কুল থেকে। এমন মেয়ে স্কুলে থাকলে বাকি ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে এটা বলে। রাসেল এসব শুনে যেতে চায় সেই স্কুলে। নুরাইসা রাসেলের হাত ধরে বলে, আমি আর পড়াশোনা করব না। এত দূর থেকে যে পড়াশোনা করতে ভালো লাগে না তার। তাছাড়া সবাই যে চোখে তাকে দেখে সেই চোখের সামনে নুরাইসা আর যেতে চায় না। সে সংসার করতে চায়, মন দিয়ে সংসার করবে সে। রাসেল নুরাইসার এমন কথার অপেক্ষা করে যেতে চাইলে নুরাইসা বলে, এই নিয়ে রাসেল কারোর সাথে বাড়াবাড়ি করলে নুরাইসা নিজেকে শেষ করে দিবে। সেদিন প্রথম রাসেল নুরাইসার গালে একটা চর মেরে বসে। এটা নিয়ে আর কোনো কথা বাড়ায় না রাসেল। নুরাইসা সংসার করায় মন দেয়, পড়াশোনা সে আর করবে না। 1.5 বছর যেতে না যেতেই খুশির সংবাদ পায় রাসেল, সে বাবা হতে যাচ্ছে। খুশিতে আত্মহারা হয়ে যায় সে। নুরাইসার বাবার তো খুশির শেষ নেই। সোজা সাপটা সরল লোকটা সারাদিন যা পরিশ্রম করে টাকা পেত তার থেকে রোজ এটা ওটা খাবার এনে মেয়ের সামনে রাখতো। কিন্তু এই অল্প বয়সে প্রেগনেন্সিতে নুরাইসা অসুস্থ হয়ে পড়ে। কিছু খেতে পারতো না। কোনো রকম কিছু খাবার পেটে গেলেই হর করে বমি করে দিত। রাসেল খুব যত্ন করে তা পরিষ্কার করে নিত। অসুস্থ শরীর নিয়ে যখন নুরাইসা রান্না করতে পারতো না,
রাসেল আর নুরাইসার বাবা দুজন মিলে রান্নার দায়িত্ব নিত। প্রথম দিন তো খাবার রাঁধতে গিয়ে বেহাল দশা, সব লবণ দিয়ে পুড়িয়ে ফেলেছিল। নুরাইসার বাবা আর রাসেল অনেক কষ্ট সেই খাবার খেয়েছিল, কারণ খাবার নষ্ট করার মতো ভুল তারা করবে না। এই খাবারের জন্য কত কষ্ট করতে হয়েছে। যখন নুরাইসার বাবা সহ তাদের এক ঘরে করে রেখেছিল, নুরাইসা এমন লবণে পোড়া খাবার খেতে পারবে না বলে সেদিন রাসেল সাইকেল চালিয়ে 3 গ্রাম দূরে গঞ্জে থেকে খাবার এনে দিয়েছিল নুরাইসাকে। এমনটা প্রায় হতো, কারণ পুরুষ মানুষ সারাদিন কাজ করে বাসায় এসে আবার রান্না করবে, এ এক অসহ্য যন্ত্রণা। সব পুরুষের এত ধৈর্য থাকে না। সারা রাত নুরাইসার হাত পায়ে জ্বালা করত, হাত পা ঠান্ডা হয়ে শ্বাসকষ্ট শুরু হয়ে যেত, মাথা ঘোরা, কোমরে ব্যথা, কত রকম অসহ্য যন্ত্রণা হতো। ক্যালসিয়ামের অভাবে এমনটা হতো হয়তো। অনেক সময় এটা শরীরে চাপা থাকলেও মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় এগুলো বেশি দেখা যেত। আর মা হওয়াও তো চারটেখানিক কথা না। রাসেল নুরাইসার বাবাকে আর বাইরে কাজ করতে যেতে নিষেধ করে দেয়, কারণ দুইজন পুরুষই সারাদিন বাইরে কাজের সুবাদে থাকলে নুরাইসাকে দেখবে কে? দরকার হলে রাসেল আরো পরিশ্রম করবে। এমনিতেও সে যা পরিশ্রম করে পায় তা দিয়ে মোটামুটি ভাত কাপড় জোগাড় করতে পারে। যদিও নুরাইসার বাবা আর রাসেল মিলে অতিরিক্ত পরিশ্রম করত, কারণ এই বেড়ার ঘর মাটি দিয়ে লেপতে নুরাইসার অনেক কষ্ট হতো। যেদিন এই কাজ করত 3-4 দিন কোমরের ব্যথায় নড়তে পারত না। রাসেলও মাঝে মাঝে সাহায্য করত, তবে জেদ ধরে বসত নুরাইসা। তার স্বামীকে এসব করতে মানায় না, যত কষ্ট হোক সে একাই করবে। অবশ্যই নুরাইসা কত কিছু বুঝতে শিখেছে। যে এই রাসেলকে জমের মতো ভয় পেত, এখন তো তাকেও আদরের শাসনে রাখে। খুব ভালো লাগে রাসেলের। তাই রাসেল সিদ্ধান্ত নেয় তারা পাকা সিমেন্টের ঘর তৈরি করবে, তাই এত পরিশ্রম করা। এভাবেই নুরাইসার প্রেগন্যান্সি 3-4 মাস কেটে যায়। হঠাৎ করে একদিন নুরাইসার প্রচন্ড পেটে ব্যথা করে। রাসেল বাসায় ছিল না। নুরাইসার বাবা মেয়েকে নিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ব্যথায় যখন নুরাইসা ছটফট করছিল, উপায় না পেয়ে নুরাইসার বাবা সেদিন দৌড়ে মাতব্বর সাহেবের বাড়িতে যান একটু সাহায্য নেওয়ার জন্য, কারণ এক ঘরে করে রাখার কারণে কেউ এগিয়ে আসছিল না তাদের সাহায্য করতে। রাসেলের 3 গ্রাম দূরে কাজে ছিল, অত দূরে মেয়েকে রেখে রাসেলকে খবর দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। সেদিন মাতব্বর সাহেব নুরাইসার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সাথে এটাও বলেছিল যে নুরাইসা কেন, স্বয়ং রাসেলও যদি তার সামনে ছটফট করে মারা যায় তবুও তার দিকে ফিরেও তাকাবে না সে। সেখানে ওই নুরাইসা কি জিনিস? আরো অভিশাপ দেয় তিনি। নুরাইসার বাবা সেদিন কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে। এসে তিনি মেয়েকে সেভাবে ব্যথায় ছটফট করতে দেখেছিলেন। তিনি পারছিলেন না মেয়ের এমন ব্যথার কারণ জানতে। আজ বেগমের কথা খুব মনে পড়ছে। আজ সে থাকলে হয়তো মেয়েটার ব্যথা উপশম করার উপায় জানতে পারত। মেয়ের যন্ত্রণায় তিনিও ছটফট করছিলেন, কিন্তু কিছু করতে পারছিলেন না। এমন সময় হঠাৎ করে নুরাইসাদের বাড়ির সামনে গেটে কয়েকবার সাইকেলের বেল বেজে উঠল। কেউ মনে হলো রাসেল এসেছে মনে করে নুরাইসার বাবা দৌড়ে বাহিরে এসে দেখেন সেখানে একটি ভ্যান, পাশেই একটা 50-60 বছরের পোড়া। নুরাইসার বাবা তার কাছ থেকে জানতে পারে রাসেল হাওলাদারের দাদি ভ্যানটা পাঠিয়েছেন। এই মুহূর্তে এর থেকে আর বেশি সাহায্য করা সম্ভব না। কেউ যেন এই বিষয়টা ঘুণাক্ষরেও না টের পায়। যত দ্রুত সম্ভব এই ভ্যানে করে নুরাইসাকে নিয়ে তিনি ভ্যান চালিয়ে যেন সরকারি হাসপাতালে যান। আর সময় ব্যয় না করে নুরাইসার বাবা কোলে করে মেয়েকে ভ্যানে উঠিয়ে তা চালিয়ে আসেন 3-4 গ্রাম দূরে একটা সরকারি হাসপাতালে। আসার আগে নুরাইসা একটা চিঠি লিখে দরজার কাছে এক টুকরো মাটি চাপা দিয়ে রেখে আসে, যেন রাসেল বাসায় এসে জানতে পারে তারা কোথায়। রাসেল সেদিন বাড়িতে এসে দরজা লাগানো বেড়ায় হাতলে ছোট তালা ঝুলতে থাকে। চলন্ত সাইকেল ফেলে 2টি মাটির সিঁড়ি বেয়ে উঠে তালা ধরে চারিদিকে চোখ বুলিয়ে নেয়। পায়ের কাছে একটা কাগজ দেখতে পায়, যা ছোট মাটির টুকরো দিয়ে চাপা দিয়ে রাখা ছিল। কাগজটি পরেই সাইকেল নিয়ে ছুট লাগায় সেই হসপিটালে। 2 দিন নুরাইসাকে হসপিটালে ভর্তি করে রাখতে হয়। ডক্টর রাসেলকে বলে তাকে নিয়মিত চেক আপ করতে আসতে হবে প্রতি মাসে, কারণ অসুস্থতা এতটাই বেশি ছিল যে কোনো রকম অবহেলায় রক্তপাত শুরু হতে পারে। নুরাইসার বড় কোনো ক্ষতি হবে না তার নিশ্চয়তা তারা দিতে পারবে না। পাগল মনে হচ্ছিল তখন রাসেলকে। সবার সামনে নুরাইসাকে বুকের সাথে জড়িয়ে ধরে বারবার বলেছিল, আমার শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু থাকতে আমি আমার নুরাইসার কিছু হতে দিব না। 4 গ্রাম দূরে যেয়ে নুরাইসাকে হসপিটালে প্রতিনিয়ত চেক আপ করা নুরাইসার জন্য সহজ ছিল না। গ্রামের পথ ঘাটেরও বেহাল দশা, তার উপর তাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসে না। সেদিন নেহাত তার দাদি ভ্যান পাঠিয়েছিলেন, নয়তো কি হতো রাসেল ভাবতে পারে না। রাসেল যেই দালানের মালিকের কাছে কাজ করত তাকে চাচা বলে সম্মান করত। তিনিও রাসেলকে অনেক ভরসা করতেন, নুরাইসার খোঁজ নিতেন।
কথায় কথায় একদিন রাসেল সেই মালিককে তার সমস্যার কথা বললে তিনি রাসেলকে বলে আপাতত বাড়িতে যে টিনের ঘর খালি পড়ে আছে সেখানে নুরাইসা সহ তাদের সবাইকে থাকতে, পোয়াতি মানুষ যখন তখন হসপিটালে নিতে হতে পারে, তাছাড়া সেখানে আশেপাশের মানুষ সুবিধা অসুবিধা হলে এগিয়ে আসবে। রাসেল অমত পোষণ করে, যদিও মন থেকে না, কারণ সে অবুঝ না। নুরাইসার কষ্ট সে ঢের বুঝতে পারে। নুরাইসার তখন 7 মাস চলে। হঠাৎ রাসেল জানতে পারে তার দাদি মারা গেছেন। রাসেল শেষবারের মতো তার মরা দেহ দেখতে গেলে মাতব্বর সাহেব ঘোর আপত্তি জানায়। রাজন রাসেলকে কিছুতেই বাড়ির ভিতর ঢুকতে দেয় না। সেদিন রাসেলকে বড় অসহায় মনে হচ্ছিল। বাড়িতে এসে রাসেল যেন ভেঙে পড়ে। নুরাইসা রাসেলকে এমনভাবে দেখতে পেয়ে নিজেই হাউমাউ করে কান্না করে দেয়, কারণ আজ তার জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই সব কিছুর জন্য যেন একমাত্র সেই দায়। সেদিনের সেই আম খেতে চাওয়া যেন তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। রান্নাঘরে এসে রাসেলের থেকে লুকিয়ে কাঁদতে কাঁদতে আবারও পেটে তীব্র ব্যথা শুরু হয়ে যায়। এক চিৎকার দেয় বাবা বলে। রাসেল সঙ্গে সঙ্গে রান্নাঘরে এসে দেখেন ওর অবস্থা খুব খারাপ। সেদিন রাসেল নুরাইসাকে পাজো কোলে তুলে বাড়ি থেকে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজে, কেউ এই বিপদের সময় তাদেরকে সাহায্য করে কিনা। কিন্তু হায়, কি অদ্ভুত দণ্ডি এই গ্রামের। এক ঘরে করে রাখা ব্যক্তি বাড়িতে মরে পচে গেলেও কেউ এগিয়ে আসবে না তাদেরকে আবর্জনার মধ্যে ফেলে দিতেও। রাসেল নিজের গ্রাম পার হলো 7 মাসের গর্ভবতী নুরাইসাকে পাজো কোলে নিয়ে। গঞ্জে এসে এক ভিন গ্রামের মালগাড়ি সাহায্যের জন্য পেয়ে যায়। 3 দিন পর নুরাইসাকে নিয়ে রাসেল উঠে তার সেই মালিকের বাড়িতে। নুরাইসার বাবা একে একে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে আসেন। খুব ভালো কাটছিল সেখানে তাদের সংসার জীবন। নুরাইসার দেখার লোকের অভাব নেই সেখানে। সেই বাড়ির মালিকের বউ নুরাইসাকে নিজের মেয়ের মতো দেখভাল করতে থাকে। দেখতে দেখতে নুরাইসার ডেলিভারির সময় এসে যায়। দীর্ঘ 9 মাস পর একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেয় নুরাইসা। হাসি খুশিতে ভরে উঠে রাসেলের সংসার। নুরাইসারা নিজেদের বাড়িতে ফিরতে চাইলে বাদশাদের রাসেলের মালিক চাচা চাচি দুজনেই। তাদের 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা বিয়ে হবার 6 বছর পর সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, সন্তান সহ তার মেয়ে। বড় ছেলে বিদেশে গেছেন, 13 বছর হয়ে গেছে। এখন বিয়ে করে সেখানে পুরোপুরি ভাবে সেটেল হয়ে গেছে, গ্রামে আর ফিরবে না। বিয়ের পর 2 বছর খোঁজ খবর নিলেও পরে 4 বছর হলো একটা ফোনও করে না। ছোট ছেলে শহরে থাকে, বেশ ভালো একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। বিয়ে করেছে 3 মাসের মতো হয়েছে, সেও চাকরি করেন। দুজন মিলে গ্রামে টাকা পয়সা পাঠায় বাবা মায়ের জন্য। ভবিষ্যতের কথা ভেবে 5 তলার প্ল্যান নিয়ে বাড়িতে হাত দিয়েছে। যেহেতু সে নেই আর বাবার বয়স হয়েছে, তাই বাবার কথায় বিশ্বস্ত রাসেলকে দায়িত্ব দিয়েছে। ঢাকাতে স্বল্প দামে মানে 70 লাখে একটা প্লট বিক্রয় হবে জানতে পারে ছোট ছেলে। তার টার্গেট সেটা কেনা, তবে কিছু টাকা কম পড়ে যায় গ্রামের বাড়ি করতে গিয়ে, এই যেমন 20 লক্ষ টাকার মতো। তাছাড়া শহরে থেকে থেকে এখন আর গ্রাম ভালো লাগে না। গ্রামে বাবাকে জানালে তিনি বলেন তার বসত বাড়িটা বিক্রি করে দিতে, কারণ ছেলে তার বাবা মাকে খুব যত্ন করে। বুড়ো বয়সে ফেলবে না, তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া ছেলে বলেছে তাদেরকে ঢাকা নিয়ে যাবে আজ এলো বা কাল। সে যেহেতু গ্রামে আসতে পারবে না, তাহলে শেষ বয়সে বাবা মাকে দেখবে কে? তাছাড়া ছেলের বউও খুব ভালো, খুব সম্মান করে তাদের। বাবা নেই তার, তাই বাবার শূন্যতা শ্বশুরকে দিয়ে পূরণ করতে চায়। ফোন করে বারবার শহরে আসতে বলে তাদেরকে। চাচা চাচির মুখে যখন রাসেল শুনে তাদের বাড়ি বিক্রি করে দিবে, তখন তার মন খারাপ হয়ে যায়। আবার নতুন করে কাজের সন্ধান করতে হবে। এমনিতে এখানেই দেখাশোনা করে শ্রমিকদের সাথে কাজে সহায়তা করে। বারবার ইচ্ছা হলেই নুরাইসার কাছে চলে আসে। ছেলেকে যখন তখন শুতে পারে, নুরাইসাকে কাজে সাহায্য করতে পারে। দূরে গেলে এসব করা অসম্ভব হয়ে পড়বে। জমিটা বিক্রি হয়ে যায়। চাচা চাচি শহরে চলে যায়। যাবার আগে সবকিছু রাসেলকে বুঝিয়ে দেয়, কারণ যে এই জমিটা কিনেছেন সে এখানকার পুলিশ অফিসার, চাকরিতে আছেন আর 6 বছর। কোনো বাচ্চা নেই তার। একটা সন্তানের আশায় কত কিছু করেছেন তার হিসেব নেই। ভদ্রলোক ভালো মানুষ, তাই দ্বিতীয় বিয়ে করেননি। বাচ্চা অ্যাডপ্ট নিয়েছিল, তবে কপাল খারাপ, তাই বাচ্চাটা মারা যায় নিউমোনিয়া হয়ে। আর পরে শোক কাটিয়ে উঠতে পারেনি বলে আর বাচ্চা অ্যাডপ্ট নেয়নি। তিনি গ্রাম পছন্দ করেন, তাই শেষ জীবন গ্রামে কাটাতে চায়। বাড়িটা যেহেতু পুরোপুরি তৈরি হয়নি, তাই রাসেলকে তিনি হাতছাড়া করবেন না। কারণ যাওয়ার আগে চাচার কাছে রাসেলের গুণগান শুনে খুব ভালো লেগেছিল পুলিশ অফিসারের। তারপর যখন জানতে পারে তার একটি বাচ্চা আছে, সে রাসেলকে আর যেতে দিতে চায়নি। কারণ অবসর সময়ে একটা বাচ্চা সারা বাড়ি দৌড়ে বেড়াতে দেখার খুব শখ তার, হোক না তা পরের। রাসেলও আর অমত করেনি। তাছাড়া এই গ্রামে ফিরে গেলে বাচ্চারা যখন বড় হবে, তখন যদি দেখে তাদের এক ঘরে রাখা হয়েছে, তখন তার মস্তিষ্কে ব্যাঘাত ঘটবে, যা রাসেল চায় না। কেটে যায় আরো 3 মাস। বাড়ির মালিক উঠেছেন 2য় তলায়, নিচ তলায় ফাঁকা, তৈরি করা জিনিসপত্র রাখা।
তৃতীয় তলায় কাজ চলছে। হঠাৎ করে কিছুদিন ধরে রাসেল নিজেকে দুর্বল মনে করে। মাথাটা মাঝে মাঝে খুব যন্ত্রণা করে, একটু ঘুমলে আবার ঠিক হয়ে যায়। তবে যন্ত্রণাটা খুব ঘন ঘন হতে থাকে। গ্রাম্য ডক্টর দেখালে তার থেকে 5,000 টাকার ওষুধ দেয়। রাসেল তার কোনোটা কিনে খেত, বাকিটা আর কিনতো না। ছেলেটা মায়ের বুকের দুধ কম পায়, তাই রাসেল কৌটা দুধ কিনে খাওয়াতো। ছেলের খরচ দিন দিন বাড়তে থাকে। এর মধ্যে একদিন খবর পায় তার বাবা মাতব্বর সাহেব বুকের ব্যথায় ছটফট করলে তাকে হসপিটালে নেওয়ার সময় ইন্তেকাল করেন। রাসেল খবর পেয়ে ছুটে যায়, কিন্তু খবরটা তার কানে আসতে দেরি হয়ে যায়। 3 দিনে দেওয়ার পর 5ম দিন রাসেল আসে নিজের গ্রামে, নিজের বাড়িতে। তখন প্রথমবারের মতো আবারও রাজন রাসেলকে বাড়ি থেকে বের করে দেয় আর চিল্লিয়ে বলে, আব্বাম মরছে, 5 দিন হয়ে গেছে, এখন লোক দেখাতে এসেছিস? গ্রামের মানুষ বুঝে সব, এখন আইছে সম্পত্তির ভাগ নিতে। রাসেল যেন সেখানেই গেঁথে যায়। গ্রামের মানুষও রাজনের কথায় সায় দেয়। পরিবারের সবাই মুখ ফিরিয়ে নেয় রাসেলের থেকে। রাসেল ফিরে যায় আবার 4 গ্রাম দূরে। আগের থেকে রাসেলের অসুস্থতা আরো বেড়ে যায়। নুরাইসা বারবার বলে শহরে গিয়ে ডক্টর দেখাতে, কিন্তু রাসেল অবহেলা করে তা। সে এক মুহূর্ত আর আপন মানুষের কাছ থেকে দূরে যেতে চায় না। কেন যেন একটা ভয় কাজ করে তার ভেতরে। বাড়ির নতুন মালিকের বউ সারাদিন নুরাইসার বাচ্চাকে নিজের কাছে রাখতেন। ছেলেটা খুব মিষ্টি দেখতে, নুরাইসারও খুব ভালো লাগে। এত সুন্দর এক সুন্দরী মহিলা, যার খুদ ধরতে দুর্ভিক্ষও যেন হিমশিম খাবে। অথচ আল্লাহ তার ভেতরে সবচেয়ে বড় কমতিটা ঠেসে দিয়েছেন। বন্দা নারী তিনি। তার রূপের ঝলকানি দেখেই তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। বিয়ের পর জানতে পারে সে কোনোদিন মা হতে পারবে না। বাচ্চার যখন বছর পুড়ে গেল, তখন একদিন বাড়ির নতুন মালিক রাসেলকে কোনো এক দরকারে শহরে নিয়ে যায় আর সাথে রাসেলকে ভালো ডক্টর দেখাবে বলেন। যদিও তাতে রাসেলের সম্মানের আগে, তবে লোকটা এখানে আসার পর থেকেই রাসেলকে খুব ভালোবাসেন। ছোট ভাই বলে ডেকেছে রাসেলকে, তাই রাসেলও কিছু বলতে পারে না। 1 সপ্তাহ পর রাসেলের রিপোর্ট আসে। রাসেল সেদিন একাই সেই রিপোর্ট আনতে যায়। রিপোর্টে যা আসে তাতে রাসেলের পায়ের থেকে যেন মাটি সরে যায়। রাসেলের ব্রেন টিউমার ধরা পড়েছে। তার অপারেশন করতে হবে দ্রুত, তবুও খুব রিস্ক নিয়ে করতে হবে। দেরি করলে তাতে ক্যান্সার হয়ে যাবে। এখন অপারেশন করলে 1,05,000-এর মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন বলে আশা করা যায়। ছেলের দুধ কিনে পুরো সংসার চালাতে যেখানে হিমশিম খেয়ে যায়, সেখানে 5 লক্ষ টাকা দিয়ে অপারেশন করাতে হবে। মানে এটা তার কাছে বামন হয়ে আকাশের চাঁদ ধরতে চাওয়া মাত্র। বাসায় ফিরে রাসেল নুরাইসাকে কিছু বলতে পারে না। শুধু নুরাইসা আর ছেলেকে বুকে জড়িয়ে ধরে রাখতো। ভেতরে ভেতরে নিজেই যেন শেষ হয়ে যাচ্ছিল। তবে নিজের যাই হোক, ছেলে আর নুরাইসার ভবিষ্যতের কথা তাকে ভাবতে হবে আগে। নুরাইসাকে শক্ত হতে হবে, সত্য জানতে হবে, নয়তো মেয়েটা আর কষ্ট সহ্য করতে না পেরে হয়তো নিজেকেই শেষ করে দিবে। দেখতে দেখতে কেটে যায় আরো কিছুদিন। ছেলের বয়স এখন 17 মাসের মতো হবে। একদিন সকালে রাসেলের মুখ থেকে নাল ভিজলে বের হয়ে জ্ঞান হারায় উঠানে। নতুন বাড়ির মালিক সাথে সাথে রাসেলকে শহরের হসপিটালে নিয়ে যায়। ভর্তি, পরীক্ষা সব করানো হয়। আবার জানতে বাকি থাকে না রাসেলের অসুস্থতার কারণ কি। নুরাইসা রাসেলের রিপোর্ট শুনে জ্ঞান হারায়। যখন জ্ঞান ফিরে, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। আমার স্বামী বলে এক চিৎকার দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। পরে জানতে পারে রাসেলকে এমার্জেন্সি অপারেশন না করালে মৃত্যু 70% নিশ্চিত, আর বেঁচে থাকলে প্যারালাইজড হয়ে যাবে। পরে কিছুদিন ভুগে মারা যাবে। মোট কথা বেঁচে থাকার চান্স 20%, তাও জিন্দা লাশ হয়ে। নুরাইসা তৎক্ষণাৎ ডক্টরকে অপারেশন করতে বলে, কিন্তু ডক্টর জানায় অপারেশন করতে হলে আজকের মধ্যে 4.5 লক্ষ টাকা জমা দিতে হবে। নুরাইসা 4.5 লক্ষ টাকার সংখ্যা শুনে 2 পা পিছিয়ে যায়। এত টাকা সে কোথায় পাবে, তাও আজকের মধ্যে? নতুন বাড়ির মালিকের বউ কোহেলিকারকে জোরে ধরে কেঁদে দেয় নুরাইসা। নুরাইসার ছেলে নুরাইসার বাবার কাছে। রাসেলকে আইসিইউতে রাখা হয়েছে। কোহেলিকা নুরাইসাকে শান্ত হতে বলে। বাসায় এসে শান্ত হয়ে মাথা ঠান্ডা রেখে টাকার ব্যবস্থা করতে হবে। তিনি যথাসম্ভব নুরাইসাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু নুরাইসার কান্না কি থামে তাতে? কোহেলিকা তার হাজবেন্ড আর নুরাইসার বাবাকে হসপিটালে রেখে নুরাইসা আর তার বাচ্চাকে নিয়ে বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। আর নুরাইসাকে বলেন কান্না করলে চিকিৎসার টাকা আসবে না, বরং বাসায় ফিরে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। নুরাইসা হসপিটাল থেকে আসবে না, তবুও কোহেলিকা বাচ্চাটার দোহাই দিয়ে এক প্রকার জোর করে বাসায় নিয়ে আসে। এটাও বলেন বাসায় ফিরে রাতের ভেতরে টাকার ব্যবস্থা করে হসপিটালে দিতে হবে। এখানে থাকলে টাকা উড়ে আসবে না স্বেচ্ছায়। নুরাইসার মাথায় কথাটা খুব যত্ন করে ঢুকে যায়। কথাটা সত্যি, তাকে টাকার ব্যবস্থা করতেই হবে, যা এখানে থেকে সম্ভব নয় জোগাড় করা। যদিও বাসায় গিয়েও এত টাকা একদিনে জোগাড় করা এমন অভাবের সংসারে কোনোভাবেই সম্ভব নয় নুরাইসার পক্ষে।
বাসায় ফিরেও নুরাইসা টাকা জোগাড় করার কোনো কুল কিনারা করতে পারে না। বুকের সন্তানটিকে বুকে নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। কোহেলিকা নুরাইসার এমন কান্না দেখে নিজের মনে এক অদ্ভুত চাওয়া পাওয়ার জন্য জানান দিল। তিনি আদৌ জানে না তার এই চাওয়াটা এই মুহূর্তে বলাটা ঠিক হবে কিনা। তবে এই মুহূর্তটা সঠিক মনে হলো তার। তিনি নুরাইসার কাঁধে হাত রেখে বলল, জানি না কথাটা বলা আমার এই মুহূর্তে ঠিক হচ্ছে কিনা। তুমি আমাকে ভুল বুঝো না বোন, আমি নিরুপায় তাই বলতে বাধ্য হচ্ছি। নুরাইসা কান্না থামিয়ে চোখের পানি মুছে কোহেলিকার দিকে তাকিয়ে থাকে। তিনি কি বলবে তাই বোঝার চেষ্টা করছে, যদিও তার এখন বোঝার শক্তিটুকুও নেই। এতগুলো টাকা তোমার পক্ষে এই মুহূর্তে জোগাড় করা কিছুতেই সম্ভব নয়, আমি জানি। আর কেউ শুধু শুধু এত টাকা তোমাকে দিবেও না, তাই বলছি। বলেন আপা, বলেন কি করলে আমি এত টাকা পাবো আমার স্বামীকে বাঁচাতে? এবার তুমি আমাকে স্বার্থপর বলতে পারো, তবে এটা আমার স্বার্থপরতা নয়। আমি বলবো এইটা আমার দুর্বলতা। যদিও এটা আমার দুর্বলতা, তবে তোমার কাছে এটা কিছুই না। কিন্তু তোমার এখনকার পরিস্থিতি আমার দুর্বলতার কাছে আরো অসহায়। আপনি শুধু একবার বলেন আপা, আমি যে কোনো ভাবে শুধু আমার স্বামীর জীবন বাঁচাতে চাই। আমার আর কিচ্ছু চাই না আপা, আপনি আমাকে একটা উপায় খুঁজে দেন। তুমি তোমার মূল্যবান একটা সম্পদের বিনিময়ে তোমার স্বামীর জীবন বাঁচাতে পারো। মূল্যবান সম্পদ? কিন্তু আমার জীবনে মূল্যবান সম্পদ বলতে যে কিছু নেই, আমার স্বামী, সন্তান আর বাবা ছাড়া। তুমি তোমার সন্তানের বিনিময়ে তোমার স্বামীকে বাঁচাতে পারো। কি বলতে চান আপনি আপা? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝাই বলেন আপা। কোহেলিকা নুরাইসার এক হাত ধরে নিজের হাতে লুফিয়ে নিয়ে বলল, তোমার স্বামীর চিকিৎসা হতে যত টাকা লাগে আমি দেব, বিনিময় তোমার ছেলেটাকে সারা জীবনের জন্য আমাকে দিয়ে দাও। কি বলতেছেন আপনি এইসব? আপনি পাগল হয়ে গেছেন আপা, আপনি পাগল হয়ে গেছেন। মা হয়ে আমি নিজের সন্তানকে বিক্রি করব টাকার জন্য? নিজের স্বামীকে মৃত্যুর দোয়া থেকে ফিরিয়ে আনতে এখন কি আমার সন্তানের বলিদান দিতে হবে? এতই কি নিষ্ঠুর এই পৃথিবী আপা? তুমি আমাকে ভুল বুঝো না নুসাইরা, আমি তোমার ভালোর জন্যই বলছি। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, রাসেলকে আজ রাতে অপারেশন করতে বলেছে ডাক্তার। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তুমি এত টাকা আকাশ পাতাল করলেও কেউ তোমাকে দেবে না। কিন্তু আমি কথা দিচ্ছি, তোমার হাজবেন্ডের চিকিৎসার যাবতীয় খরচ সব আমি দিব। এমনকি সে পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত তার সব দায়িত্ব আমার থাকবে। তাতে যত দিন সময় লাগুক, যত টাকা ব্যয় হোক না কেন, এমন সুযোগ তোমাকে কেউ দেবে না নুসাইরা। একটা সন্তানের বিনিময়ে তুমি আবার তোমার স্বামীকে ফিরে পেতে পারো। রাসেল সুস্থ হলে তুমি তো আবারও মা হতে পারবে, একবার ভেবে দেখো। নুরাইসার মনে পড়ে সে যখন হসপিটালে ভর্তি ছিল, এখনকার তুলনায় তখন পরিস্থিতি এত করুণও ছিল না। অথচ তখন রাসেল তাকে জড়িয়ে ধরে সবার সামনে বলেছিল, আমার শরীরের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে সে নুরাইসার কিচ্ছু হতে দিবে না। চোখ বন্ধ করে নেয় নুরাইসা। বিয়ের দিন রাতে রাসেলের বলা সেই একটা কথা আজ কানে যেন বারবার ঝংকার দিয়ে বাজছে। একদিন তোমার এই হাত দুটো ভয়ঙ্কর কাজ করে বসবে আমার জন্য, সেদিন বুঝবে কতটা ভালোবাসো তুমি আমায়। নুরাইসা হাউমাউ করে কান্না শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে বলল, আমার অতটুকু দুধের বাচ্চাকে আমি কি করে বিক্রি করে দিতে পারি আপা? আল্লাহ পাপ দিবে আমাকে। ও যখন জানতে পারবে আমি আমাদের সন্তান বিক্রি করে দিয়েছি, আমাকে ও ক্ষমা করতে পারবে না আপা, ও আমাকে ক্ষমা করতে পারবে না। আমি তো তোমার সন্তান তোমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছি না। তোমরা এখানে থাকবে সব সময়, তোমাদের চোখের সামনেই ও বড় হবে। তোমরা ওকে ধরতে পারবে, ছুতে পারবে, আদর করতে পারবে। তোমরা দেখাশোনা করবে ওর। শুধু ওর পরিচয়টা হবে আমাদের সন্তান। ওর মা বাবা বলে আমাদেরকে ডাকবে। নিজের গর্ভে ধরে সন্তান চোখের সামনে অন্য কাউকে মা বলে ডাকবে, এটা মা হয়ে আমি কি করে সহ্য করব আপা? প্রতিটা মা বলে সন্তানের শক্তি হয়, আমার বেলায় কেন উল্টো হবে আপা? তাহলে আমি কি সত্যি এতটাই অসহায় যে নিজের সন্তানকে বিক্রি করতে হবে নিজের স্বামীকে বাঁচাতে? তুমি বিষয়টা এভাবে দেখছো কেন নুরাইসা? ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো, তুমি তোমার সন্তানকে হারাবে না, আমি কথা দিচ্ছি। শুধু মা ডাক থেকে বঞ্চিত হবে। শুধু ওই বাচ্চাটার ক্ষেত্রে তুমি তো আমার মা হতে পারবে। মা ডাক শোনা তোমার জন্য কোনো ব্যাপার নয়, কোনো কষ্টের নয়। রাসেল সুস্থ হলে তুমি আমার মা হতে পারবে। তুমি জানো, অতটুকু বাচ্চাকে যখন আমি কোলে নিই,
আধো আধো বলিতে মামা বলে ডাকতে শুনে আমার মাতৃত্ব জেগে ওঠে। ও যখন আমার কাপড় ভিজিয়ে দেয় একটুও বিরক্ত লাগে না, খুব আনন্দ হয় আমার। কেন হয় বলতে পারো? ওকে বুকের সাথে জড়িয়ে নিলে তুমি জানো না, ও আমার বুকের সাথে এমন ভাবে লেপ্টে থাকে যেন ও আমার অংশ। নামাজ পড়ে আল্লাহর কাছে কতবার ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি আমার বুকে এক ফোঁটা দুগ্ধ দান করো, যেন আমি ওকে তা পান করি আমার মা হওয়ার তৃপ্তিটা মেটাতে পারি। আপা, একবার তুমি ভাবো, রাসেলের যদি কিছু হয়ে যায়, তুমি একটা মেয়ে হয়ে ওইটুকু বাচ্চাকে নিয়ে কিভাবে মানুষ করবে? ওর ভবিষ্যৎটা কেমন হবে? তোমার বাবা, তার শরীরটাও তো ভালো নয়, যখন তখন যে কোনো কিছু হতে পারে। এই সমাজে তোমাকে একটা বাচ্চা নিয়ে কেমন ভাবে বাঁচতে দেবে একবার ভাবো। প্রিয় মানুষের বিপদের সময় অচেনা শহরটাও যেন চেনা হয়ে যায়। নুরাইসা কাপড়ে পেছানো টাকাগুলো নিয়ে হসপিটালে জমা দিয়ে দেয়। হাত কাঁপছে তার। 4.5 লক্ষ টাকার বিনিময়ে এই হাত দিয়ে সে ভয়ঙ্কর একটা কাজ করে এসেছে। কিছুক্ষণ আগে নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে। রাত 11টার পর রাসেলের অপারেশন শুরু হয়। 3 ঘন্টা অতিবাহিত হওয়ার পর জানায় অপারেশন সাকসেসফুল, তবে সুস্থ হতে একটু সময় লাগবে। অপারেশনে ওটির খরচ ছিল 4.5 লক্ষ টাকা। তবে অপারেশনের পর ঔষধ বাবদ আরও অনেক টাকার প্রয়োজন হয়। কোহেলিকা সব দায়িত্ব নিয়েছিলেন রাসেলের সুস্থ হওয়া পর্যন্ত। টানা 18 দিন পর রাসেলকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যায় নুরাইসা। রাসেল আগের থেকে সুস্থ। সারাদিন অনেক পাওয়ারের ওষুধ সেবনের ফলে ঘুমিয়ে থাকে বললেই চলে। একটু সুস্থ হওয়ার পর যখন জানতে পারে তার সন্তানকে বিক্রি করা হয়েছে তার ওই চিকিৎসার জন্য, তখন পৃথিবীর বুকে সবচেয়ে অসহায় ব্যক্তির জায়গায় নিজেকে দাঁড় করিয়েছিল। নুরাইসাকে শুধু একবার বলেছিল, এমন অসহায় বাবা, অসহায় স্বামী হয়ে তিলে তিলে প্রতিনিয়ত না শেষ হয়ে একেবারে মরে গেলেই ভালো হতো নুরাইসা। এমন একটা ভয়ঙ্কর কাজ তুমি কেন করলে? এইভাবে নিজের সন্তান বিক্রি করে আমার জীবন বাঁচাতে একবারও তোমার বুক কেঁপে উঠলো না? অসহায় হয়ে রাসেলের বুকে মাথা রেখে রাসেলকে বলেছিল, আমি আবার মা হতে পারবো, তুমি আবার বাবা ডাক শুনতে পারবে, কিন্তু তোমাকে হারিয়ে আমি কি করে বাঁচবো বলতে পারো? আমাকে এভাবে ভালো কে বাসবে বলতে পারো? 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অনেক ঠান্ডা ঠান্ডা। গাছপালা দিয়ে শীতল বাতাস বইছে চারিদিকে। 4 বছরের একটা বাচ্চা মেয়ে সিঁড়ি বেয়ে দোতলা উঠছে। উদ্দেশ্য এখন ঠান্ডা আইসক্রিম খাবে, কিন্তু তার মা এই ঠান্ডা আবহাওয়ায় কিছুতেই মেয়েকে আইসক্রিম দিবে না। এমনিতেই নাক শিরশির করছে তার। কতবার যে হাকসুম দিয়েছে তা গোনার বাইরে। মা খেতে দেবে না, তাই মায়ের উপর রাগ করে দোতলার উপরে উঠেছে বড় মাকে বলবে আইসক্রিম খেতে দিতে। মেয়েটা খুব ভালো করেই জানে এমন সময় সে কিছু চাইলে তার মা তাকে কিছু না দিলেও বড় মা আদর করে কোলে বসিয়ে খুব যত্ন করে সেটা খেতে দিবে। কাপড় নোংরা থাকলেও 2 হাত বাড়িয়ে আগে কোলে তুলে নিয়ে ফটাফট কয়েকটা চুমু এঁকে দিবে, তারপর বলবে, আমার পিচ্চি মাটার কি চাই? তখন মেয়েটি হেসে বড় মার নাকে একটা চুমু খেয়ে আগে তার মায়ের বিরুদ্ধে নালিশ করবে, পরে বলবে তার কি চাই। 7 বছরের দুষ্ট ছেলে আবির ফ্রিজ থেকে 2টা আইসক্রিমের কাপ বাটি বের করে হাতে নিয়ে সোফার উপর বসে আছে। 4 বছরের ছোট মেয়ে কুহু দরজা টোকা দিতেই তা খুলে দেয় আবির। তারপর আবির হাঁটু গেড়ে বসে কুহুকে তার কাঁধে উঠতে ইশারা করে। কুহু হেসে ঝপাত করে আবিরের কাঁধে উঠে যায়। আবির কুহুকে কাঁধে নিয়ে উঠতে গিয়ে ধপাস করে পড়ে যায়। আইসক্রিমের বাটি চ্যাপ্টা হয়ে যায় কুহুর পিঠের তলে পড়ে। ভ্যা ভ্যা করে কান্না করে দেয় কুহু। কোহেলিকা রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে এসে দেখে ছেলে মেয়ে 2টার অবস্থা করুণ। আবির রাগে ফুঁসছে কোমরে হাত দিয়ে, আর কুহু পড়ে যাওয়া আইসক্রিম ফ্লোরে লেপটে দিয়ে কান্না শুরু করছে। কোহেলিকা এসে কুহুকে কোলে তুলতে গেলে আবির বলে, বাবাকে কত বলে 6টা আইসক্রিম আনিয়েছি, কাকাইকে, বাবাকে, তোমাকে নিজের হাতে খাইয়েছি। সকালে 3টা বাটি রেখেছিলাম, একটা কাকিমা, কুহু আর আমার জন্য। আমারটা সকালে চুরি করে কুহুকে দিয়ে দিয়েছি। এখন কাকিমার আর কুহুরটা নিয়ে নিচে যেতে ওকে কাঁধে উঠতে বলছি। বারবার করে বললাম শক্ত করে গলা ধরো। ও কাঁধে উঠে আইসক্রিম আমার হাত থেকে নিতে গিয়ে দিল তো পুরাই নষ্ট করে। এখন ওকে আজ আইসক্রিম দিবই না, এটা ওর শাস্তি। কাকিমাকে কি বলবো আমি এখন? কোহেলিকা বুঝতে পারে ছেলের এবার রাগ উঠেছে। কি করবে না করবে ভেবে বলল, আমি আরো 4টা বাটি সরিয়ে রেখেছি, তোমার রাগ কমলে আমি বাটি 4টা নিয়ে নিচে একসাথে খেতে পারি। হাসি ফুটে উঠে আবিরের ঠোঁটে। কুহু ছপাত ছপাত করে কয়েকবার চুমু এঁকে দেয় কোহেলিকার চোখে মুখে। রাসেল গঞ্জে থেকে একটু আগেই ফিরেছে। এখন সে গঞ্জে একটা দোকান কিনে
সেখানে সারা বছরের চাউল গুদাম করে রাখে। দাম বাড়লেই তা বিক্রি করে বেশ ভালো টাকা রোজগার করে। কুহেলিকা দোকান ভাড়ার ব্যবস্থা করে দেয়। দোকান চালাতে চালাতে এখন দোকানটাই কিনে নিয়েছে রাসেল। হাত মুখ ধুয়ে খাবার খেতে বসতেই হাজির হয় সেখানে কুহেলিকা, তার কোলে কুহু আর এক হাত ধরা আবিরের। আবিরের হাতে 4টা আইসক্রিমের বাটি দেখে রাসেল হেসে বিছানা থেকে উঠে পড়ে। কুহেলিকা কুহুকে বেডের উপর ছেড়ে দিয়ে আবিরের থেকে একটা বাটি তার হাতে দিতেই খুশি হয়ে একা একা খুলে খেতে যায়। এটা কি হলো? বাটি অতি আনন্দে খুলতে গিয়ে তার থেকে কিছুটা পড়ে গেছে। কুহু এবার ঠোঁট ফুলিয়ে কেঁদে দিবে, তার আগেই আবির বলে উঠে, খবরদার কাকিমা, তোমার বাটি যেন ওকে একটুও দিবে না। আমও তুমিও দিবে না। পচা মেয়ে, সবসময় খালি নষ্ট করে। তুমি পচা, আমার ভাইয়া পচা, শুধু আমাকে বকে। বড় মা, ভাইয়া পচা না বলো? তুই পচা। কাকাই চলো পুকুর পাড়ে বসে তুমি আর আমি এই বাটি খাবো। আগে আমি খাবো, পরে তুমি, ঠিক আছে? ঠিক আছে কাকাই। রাসেল আবিরকে কোলে নিয়ে বের হলো। পুকুর পাড়ে বসে ছেলে আর সে একসাথে বসে আইসক্রিম ভাগ করে খাবে। আবিরের যেন রাসেলের প্রতি একটা আলাদা টান, হয়তো একেই বলে রক্ত কথা বলে। এই দুইটাই তুমি খাও, আমি খেয়েছি আর খাবো না। নুরিসা হেসে দেয়। এই নারীটা যেমন সুন্দর তেমনি তার মন। তারা সবাই একটা পরিবার, গ্রামের সবাইকে বলে। রাতে কুহু ঘুমিয়ে যায়। রাসেল নুরাইসাকে বুকের সাথে জড়িয়ে নেয়, কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দিয়ে বলে, জানো নুরাইসা, আমার মনেই হয় না জীবনে আমি কিছু হারিয়েছি। আমার 2টি সন্তান আমার বুকে খেলে।